আচ্ছা, আমাদের আজকে হচ্ছে তাহলে লেকচার 8 এবং লেকচার 8 আমরা দেখব কাজ শক্তি ক্ষমতার প্রথম অংশটুকু। প্রথম দিকের কনসেপ্টগুলো আপনারা তো জানেন, চ্যাপ্টারের প্রথম দিকের কনসেপ্টগুলো হয় একেবারে এইচএসসি রিভিশন টাইপ, যে আমরা একটু রিভিউ করি জিনিসগুলা, তারপর আস্তে আস্তে ডেভেলপমেন্টে যাব। সো আজকের কাজ শক্তি ক্ষমতা আমি শুরুই করব একেবারে ভিন্ন আঙ্গিকে, একটু ডিফারেন্টে শুরু করব আমি। এই চ্যাপ্টারটায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। সো আমি শুরুই করব কাজ শক্তি উপপাদ্য দিয়ে, মানে ট্র্যাডিশনাল ওয়েতে শুরু না করে আমি কাজ শক্তি উপপাদ্য দিয়ে কি কি করা যেতে পারে এই চ্যাপ্টারে সেটা আপনাদেরকে একটার পর একটা দেখাইতে শুরু করব। সো আমরা তাহলে শুরু করতেছি ইনশাআল্লাহ কাজ শক্তি উপপাদ্য দিয়ে। উম, আমরা শুরু করব কাজ শক্তি উপপাদ্য দিয়ে। একটা মিনিট, আমি শেয়ারটা একটু স্টপ করতেছি। ওকে, একটু ওয়েট করেন, আমার ইন্টারফেসটা একটা ছোট্ট ঝামেলা হয়েছে, আমি ইন্টারফেসটাকে ঠিক করে নিচ্ছি। ওকে, হ্যাঁ, তাহলে আমরা এখন শুরু করতে পারি। কাজ শক্তি উপপাদ্য দিয়ে আমি শুরু করব। সো ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ারে আমি শুরু করতেছি কাজ শক্তি উপপাদ্য দিয়ে। ওয়ার্ক এনার্জি থিওরেম। এই থিওরেমটা কি ছিল? এই থিওরেমটা ছিল হচ্ছে যে অর্গানটা হবে কৃতকাজ, যেটা এই কৃতকাজটাই কার পরিবর্তন? গতি শক্তির পরিবর্তন। সো কৃতকাজ ওয়ার্ক ডান ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এখন আমি সব সময় সবাইকে সাবধান করি এই থিওরেমটা অ্যাপ্লাই করার সময় একটু একটা জিনিস খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে অর্ক ডানটা কোথায় হচ্ছে, বস্তুর উপরে অর্ক ডান কোন দিকে হচ্ছে। অর্ক ডানটা কি বস্তুটাকে অ্যাডিশনাল এনার্জি দিচ্ছে নাকি বস্তুর এনার্জিটাকে কেড়ে নিচ্ছে? এটা খুব ইম্পর্টেন্ট। এটা যদি আমরা কেয়ারফুলি খেয়াল না রাখতে পারি, দেন ম্যাথমেটিক্যালি ভুলভাল হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। ধরেন ফর এক্সাম্পল এখানে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটা ইনিশিয়ালি ভি1 ভেলোসিটিতে যাচ্ছে। এখন যদি আমি ফোর্সটা অ্যালং দ্য ডিরেকশন অফ ভেলোসিটি দেই, বল যেদিকে সেদিকেই বস্তুটা গতিশীল, বা বস্তু যেদিকে গতিশীল সেদিকে আমি বল দিয়ে দিছি, তাহলে এই যে বলের কারণে যে কাজটা হবে, এই কাজে বস্তুর বেগ অবশ্যই কি হবে? বেড়ে যাবে। তাহলে বস্তুটা যখন এখান থেকে এই পর্যন্ত আসলো, ধরেন ডিসপ্লেসমেন্ট বা সরণ হচ্ছে এক্স, তাহলে ওয়ার্ক ডান কৃতকাজ এফএক্স। এখন এই কৃত কাজে আমার গতিশক্তি বেড়ে গেছে না কমে গেছে? দেখেন, বলটা যদি বেগের দিকে দেন তাহলে অবশ্যই গতি বেড়ে গেছে, ভি2 গ্রেটার দ্যান ভি1। তার মানে গতিশক্তির যে পরিবর্তন, সেই গতিশক্তির পরিবর্তন হবে হাফ এম ভি2 স্কোয়ার মাইনাস হাফ এম ভি1 স্কোয়ার, এটা হবে। আর যদি আমার ফোর্সটা অপোজিট টু দা মোশন হয়, মানে বস্তু যেদিকে গতিশীল তার উল্টো দিকে ফোর্স দিয়ে দিছি, এদিকে ফোর্স দিয়ে দিছি, ইন দ্যাট কেস বস্তুটা একটা ডিস্টেন্স যাওয়ার পরে তার ভেলোসিটি কিন্তু কমে যাবে, কারণ বস্তুর গতির বিপরীত দিকে বল দিয়ে দিছেন, ভেলোসিটি যাবে কমে। সো ফাইনাল ভেলোসিটি ভি2 উইল বি লেস দ্যান ভি1। সুতরাং এইখানে কৃত কাজটা একইভাবে এফএক্স, বাট কৃত কাজটা বস্তুর গতির বিপরীতে কাজ করতেছে, তার মানে এখানে বাধা দানকারী বল দ্বারা কৃত কাজ। আর এখানে যে গতিশক্তির পরিবর্তন হচ্ছে, সেই গতিশক্তির পরিবর্তন সেটা কিন্তু হাফ এম ভি1 স্কোয়ার মাইনাস হাফ এম ভি2 স্কোয়ার। সো বি ভেরি কেয়ারফুল।
এখানে আপনারা ভুল করেন, এরপরে প্লাস মাইনাস মেলে না, এটা সেটা হ্যান ত্যান অনেক থিওরি পড়ে ফেলেন, কিছু দরকার নেই। কৃতকাজ এফএক্স ইকুয়ালস টু গতিশক্তির পরিবর্তন। যদি আমার বেগ বাড়ে তার মানে শেষ গতিশক্তি থেকে আদি গতিশক্তি বিয়োগ করব। আর যদি কোনো কারণে বেগ কমে যায় তার মানে বাধাদানকারী যদি বল হয়, তাহলে আমরা কি করব, আদি গতিশক্তি থেকে শেষ গতিশক্তি বিয়োগ করব। এটুকু মনে রাখতে পারলেই হবে। সো আমরা এখানে তাহলে দুইটা সেগমেন্টে ভাগ করতেছি, একটা হচ্ছে এক সাহায্যকারী বল, মানে ফোর্সটা যদি অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য মোশন কাজ করে, আর দুই নাম্বার হচ্ছে বাধাদানকারী বল। ফোর্স অপোজিট টু মোশন, একটা হচ্ছে ফোর্স অ্যালং দ্য ডাইরেকশন অফ মোশন, এক নাম্বার সিনারিও, দুই নাম্বার হচ্ছে ফোর্স অপোজিট টু মোশন। এইটা হচ্ছে আমাদের জাস্ট কাজ শক্তি উপপাদ্য। এখন আমি দেখাবো এইটার কত ধরনের অ্যাপ্লিকেশন হতে পারে, একটা একটা করে অ্যাপ্লিকেশন শুরু করব। সো অ্যাপ্লিকেশনস, কাজ শক্তি উপপাদ্যের প্রয়োগ। মানে কাজ শক্তি উপপাদ্য কিভাবে আমাদের লাইফটাকে ইজি করতে পারে সেটা আমি আপনাদেরকে দেখাই। ধরেন কোন বস্তুর সরণের সমীকরণ s ইকুয়ালস টু টি স্কোয়ার মাইনাস 3t প্লাস 5 দ্বারা প্রকাশিত। টি সমান 4 সেকেন্ড থেকে শুরু করে টি সমান 7 সেকেন্ড পর্যন্ত কৃত কাজ নির্ণয় করো। এটা আজকের দিনের কোশ্চেন 1। এটা ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং বোর্ড পরীক্ষায় যে কোনো জায়গায় থাকার মতো একটা খুব সুন্দর কোশ্চেন। খেয়াল করেন আমার এখানে সরণের সমীকরণ দেওয়া আছে কিন্তু, তাহলে আমি সরণের সমীকরণ থেকে জিনিসটা নর্মালি খেয়াল করেন, আপনারা কৃত কাজ বললেই তখন কি চিন্তা করেন, ডাব্লিউ সমান এফএক্স, বল কোথায় এখানে। তারপর হচ্ছে এখানে বস্তুর ভরটা দেওয়া থাকতে হবে। সো ধরেন বস্তুর ভরটা দিয়ে দিছে ম্যাথে, বস্তুর ভর এম সমান 10 কিলোগ্রাম। ওকে, ভর দেওয়া আছে, তাহলে ভর দেওয়া আছে, এখন ত্বরণ বের করতে হবে আপনাকে, তাহলে আপনি বল পাবেন, তারপর আবার সরণ বের করতে হবে, বৃষ্টি ঝামেলা, এবং এই পুরা জিনিস করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে আপনাদের। কিন্তু আপনার যদি মাথায় শুধুমাত্র কাজ শক্তি উপপাদ্যটা থাকে, দেখেন আমাদের কাজ শক্তি উপপাদ্য মাথায় আছে, যে ওয়ার্ক ডান কৃত কাজ ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ডেল কে। আমি শুধু এটুকু জানি, আর কিচ্ছু জানি না। আমরা এখন জানি কাজ শক্তি উপপাদ্য অনুযায়ী কৃত কাজ সমান হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তাহলে আমার এস যদি জানা থাকে, এস ইকুয়ালস টু টি স্কোয়ার মাইনাস 3t প্লাস 5, এখান থেকে বেগ ভি বের করা যাবে, ভি সমান ডিএস বাই ডিটি। সরণ বা ডিসপ্লেসমেন্টকে যদি আমি সময়ের সাপেক্ষে ব্যবকলন করি তাহলে বেগ ভি পাবো, তাহলে ভি সমান ডিএস বাই ডিটি করলে 2t মাইনাস 3 পাবো, নর্মাল ডিফারেন্সিয়েশন। এখন টি সমান 4 সেকেন্ডে ভি ওয়ান এট টি সমান 4 সেকেন্ড ইকুয়ালস টু 2 ইন্টু 4 মাইনাস 3, 8 minus 3, 5 meter per second. And at t equals to 7 second, v2, তাহলে 2 into 7 minus 3, 14 minus 3, 11 মিটার পার সেকেন্ড। দেখেন তো ভেলোসিটি কি বাড়ছে না কমছে, বেড়ে গেছে। তার মানে ওয়ার্ক ডান হচ্ছে অ্যালং দা ফোর্স, মানে বলের জন্য কাজ হয়েছে, এই কারণেই বস্তুর ভেলোসিটি বেড়ে গেছে। এখন আমরা অলরেডি জানি কৃতকাজ সমান গতিশক্তির পরিবর্তন, তাহলে খুব সিম্পল, হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস হাফ এম ভি ওয়ান স্কোয়ার, আর কিচ্ছু করার দরকার নেই। সো হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার, সো হাফ ইন্টু 10, ভি2 স্কোয়ার হচ্ছে 11 স্কোয়ার, ভি1 স্কোয়ার হচ্ছে 25, তাহলে 5 ইন্টু 121 মাইনাস 25 জুল। সো 121 থেকে 25 যদি সাবট্রাক্ট করি 96 পাওয়া যাবে, 5 ইন্টু 96
480 জুল অ্যান্সার। কাজ শেষ। দেখেন এটা কিন্তু তাহলে আমি উইদাউট ক্যালকুলেটর ভার্সিটিতে আমি দিতে পারতেছি। আমি এটা অ্যাকচুয়ালি বুয়েট ভর্তি পরীক্ষার একটা কোশ্চেন ছিল। সো ডেটা গুলো একটু ডিফারেন্ট ছিল, বাট দিস ওয়াজ এ বুয়েট অ্যাডমিশন টেস্ট এক্সাম কোশ্চেন। সো দেখেন তাহলে কাচক উপপাদ্য দিয়ে যদি ফাংশন আকারে সরণ দেওয়া থাকে সেখান থেকে অ্যাকচুয়ালি কৃতকাজটা নির্ণয় করা যায়। এটা ছিল সিনারিও নাম্বার 1। 2 নাম্বার সিনারিওতে যাব, সেটা হচ্ছে অনেক সময় আমরা বাধা বল বা গড় বাধা বল নির্ণয় করতে চাই যে কতটুকু রেজিস্টিভ ফোর্স কাজ করতেছে কোনো একটা অবজেক্টের উপরে। সো ওই রেজিস্টিভ ফোর্সটুকু অ্যাকচুয়ালি এই ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়ে বা কাজ শক্তি উপপাদ্য দিয়ে খুব সহজে সুন্দরভাবে বের করা যায়। সুতরাং আমরা এখন 2 নাম্বার দেখব, বাধা দানকারী বল দ্বারা কৃত কাজ। work done due to resistive force। আচ্ছা, এখন দেখেন আমি এখানে সিনারি অনুযায়ী পড়াবো আপনাদেরকে। জাস্ট সিনারি গুলো ক্রিয়েট করব একটা একটা করে, তারপর পড়িয়ে দেব। ধরেন কোন একটা দেয়ালের কোন একটা দালানের উপর থেকে একটা বস্তুকে ছেড়ে দিবেন, এখান থেকে একটা বস্তুকে ছেড়ে দিচ্ছেন, এম মাসের একটা অবজেক্টকে জাস্ট ছেড়ে দিবেন, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইকুয়ালস টু 0। বস্তুটা নিচে কাদায় পড়লো, নিচে এখানে ধরেন কাদা আছে, কাদায় সে একটা ডিস্টেন্স যাওয়ার পরে থেমে গেল, তাহলে এয়ারে ধরেন সে এইচ ডিস্টেন্স আসছে, নিচে কাদার মধ্যে সে এক্স ডিস্টেন্স গেছে। আপনাকে জিজ্ঞেস করা হলো এই যে কাদার বাধা বল বা গড় বাধা বল কত। সো আমরা একটা জিনিস মাথায় রাখবো, এটা একাডেমিক্যালি আমি সবাইকে খুব গুছাই পড়ায় দিই যে বাধা বল সংক্রান্ত যখন কাজ করব, বস্তু কখন থামবে যদি বস্তুর যে পরিমাণ এনার্জি আছে ঠিক এক্সাক্ট এন্ড ইকুয়াল এনার্জি আপনি বাইরে থেকে দিতে পারেন। আবার রিপিট করতেছি, বস্তুর যে নিজস্ব কৃত কাজ সম পরিমাণ কৃত কাজ যদি বাধাদানকারী বল দেয় তাহলে অ্যাকচুয়ালি বস্তু থেমে যাবে। তাহলে আমার এখানে বেসিক থিওরেম হচ্ছে বস্তু দ্বারা কৃত কাজ ইকুয়ালস টু বাধা দানকারী বল দ্বারা কৃত কাজ। আমি এই সিস্টেমটাকে সহজ রাখার জন্য এইভাবে লিখবো, ডাব্লিউ অফ বস্তু ইকুয়ালস টু ডাব্লিউ অফ বাধা বল। এখন দেখেন যদি আমি এখানে প্রথমে চিন্তা করি বাতাসের বাধাটা নাই, বাতাসের বাধা ইগনোর করি, 1 নাম্বার সিনারিও, বাতাসের বাধা নগণ্য ধরা হলে, বাতাসের বাধা বল নাই ইগনোর করতেছি, তাহলে ডাব্লিউ অফ বস্তু, বস্তু দ্বারা কৃত কাজ হবে শুধুমাত্র বাধা কে দিচ্ছে, কাদা, কাদার বাধা বল। আচ্ছা কাদা বানানে খুব সম্ভবত চন্দ্রবিন্দু নাই, তাহলে ওটা হবে আবার হচ্ছে ওই যে হাপুস নয়নে কাঁদতে বসছেন, ওটা হয়ে যাবে। আর যদি আমরা বাতাসের বাধা নগণ্য না ধরি, বাতাসের বাধা নগণ্য না হলে ডাব্লিউ অফ বস্তু ইকুয়ালস টু ডাব্লিউ অফ বাতাস প্লাস ডাব্লিউ অফ কাদা। ওকে, এখন অ্যাকচুয়ালি আমরা এইটুকু থিওরি মাথায় রাখলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। মানে অ্যাকচুয়ালি এই ম্যাথ গুলো করার জন্য আপনার এর বাইরে কিছু জানার দরকার নেই। চলেন আমরা কোশ্চেন দেখি, কোশ্চেন অনুযায়ী সলভ করি। কোশ্চেন 2, ধরেন 20 মিটার উপর হতে নিচে কাদার উপর একটি বস্তু, বস্তুর ভর ধরেন 2 কিলোগ্রাম, পড়ে গেলে ও কাদার মধ্যে বস্তুটি
2 মিটার প্রবেশ করে থেমে গেলে কাদার বাধা বল কত? মানে আমাকে রেজিস্টিভ ফোর্স বের করতে হবে কার? কাদার। এখন এখানে ধরেন আপনাকে জি এর মান বলে দিছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন দেখেন কোশ্চেনের কোথাও বাধা বল নিয়ে কিছু বলছে, বাতাসের বাধা নিয়ে? আমার যেহেতু বাতাসের বাধা নিয়ে কিছু বলে নাই, তার মানে বাতাসের বাধাটাকে আমরা কি করতে পারি? ইগনোর করতে পারি। তাহলে ডাব্লু অফ বস্তু ইকুয়ালস টু ডাব্লু অফ কাদা। বাতাসের বাধাটা এখানে ইগনোর করা হয়েছে, কেন? কিছু বলেই নাই বাতাসের বাধা নিয়ে। এখন বস্তুটা অ্যাকচুয়ালি কি করতেছে, কতটুকু যাচ্ছে সেটা আমরা দেখি। বস্তুটা 20 মিটার উপর থেকে পড়তে শুরু করছে, সে গেছে কাদার মধ্যেও 2 মিটার গেছে, তাহলে উপরে গেছে 20 মিটার, h ইকুয়ালস টু 20 মিটার, নিচে কাদার মধ্যে গেছে x ইকুয়ালস টু 2 মিটার। আর বস্তুর ভর m, তার মানে বস্তুর ওজন mg, খাড়া নিচের দিকে ক্রিয়ারত। তাহলে বস্তুর জন্য প্রযুক্ত বল কত? mg। আর সরণ কত? h প্লাস x। দেখেন বল এবং বলের দিকে স্বর্ণের রূপাংশের গুণফল ছিল কৃতকাজ। তাহলে ওজন mg নিচের দিকে, আর আমার এখানে বলের ডিরেকশনের স্মরণ কত? h প্লাস x, তাহলে mg h প্লাস x কৃতকাজ। এবার কাদার বাধাটুকু কাজ করতেছে কোথায়? বস্তুটা যখন কাদাকে টাচ করতে শুরু করবে তখন কাদার বাধা বল কাজ করবে। সুতরাং কাদার বাধা বল কাজ করতেছে এই এক্স এ, এবং সেইটা যদি বাধা বলটাকে এফ দ্বারা সূচিত করি, দেখেন এফ বাধা বলটা কাজ করে অনলি ইনসাইড অফ কাদা, ইনসাইড অফ মাড। এই কাদার মধ্যে এফ বল কাজ করবে, এবং কাদার মধ্যে বস্তু সরণ হচ্ছে কত? এক্স। তাহলে কাদার বাধা বলের জন্য কৃত কাজ কত? ডাব্লিউ ইকুয়ালস টু এফ এক্স। অঙ্ক শেষ হয়ে গেছে। দেখেন তাহলে আমার দরকার ছিল এফ, এফ ইকুয়ালস টু এম জি এইচ প্লাস এক্স ডিভাইড বাই এক্স। এম দেওয়া আছে 2, জি 10 ধরতে বলছে, এক্স হচ্ছে 2, এইচ 20, এক্স হচ্ছে 2। তাহলে 10 ইন্টু 22, দ্যাট ইজ 220 নিউটন ফোর্স। অ্যান্সার। এখন দেখেন যদি আমার বাতাসের বাধার একটা মান দেওয়া থাকতো, ধরেন এই প্রশ্নে বলে দিল বাতাসের বাধার একটা মান আছে, তখন কি করতাম? তখন সিম্পলি আমরা এখানে শুধুমাত্র কাদার বাধা দ্বারা কৃতকাজ না করে কাদা প্লাস বাতাসের বাধা দ্বারা কৃতকাজ করতাম। চলেন দেখি আমরা একটু আরেকটা কোশ্চেন সলভ করি। 20 মিটার উচ্চতার একটি নারিকেল গাছ হতে 2 কিলোগ্রাম ভরের একটি নারিকেল নিচে কাদায় পড়ে। বাতাসের বাধা বাতাসের বাধা বল 10 নিউটন হলে ও কাদার মধ্যে নারিকেল 1.5 মিটার প্রবেশ করলে কাদার বাধা বল কত? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। দেখেন 20 মিটার উচ্চতার একটা নারকেল গাছ হতে আমি 2 কিলোগ্রাম ভরের একটা নারকেল নিচে কাদায় ফেলে দিছি। এবার বাতাসের বাধা বল 10 নিউটন বলে দেওয়া আছে, সো এইখানে কিন্তু আর বাতাসের বাধা বলটা ইগনোর করতে পারছি না। আমরা যদি বাতাসের বাধাটাকে আমরা ইগনোর না করি, তাহলে ডাব্লিউ অফ বস্তু, এখন বস্তুটা কি? নারিকেল না? সুতরাং ডাব্লিউ অফ নারিকেলই লিখি। আর বাধাদানকারী বল ডাব্লিউ অফ বাতাস প্লাস ডাব্লিউ অফ কাদা। আচ্ছা এখানেও জি এর মান 10 ধরি। ভার্সিটি টাইপ কোশ্চেন গুলায় ক্যালকুলেশনের সুবিধার্থে কোশ্চেনে বলেই দিবে জি এর মান 10, সো ওটা নিয়ে ওরিড হবেন না। কোশ্চেন করে না ভাইয়া 9.8 দিয়ে থাকলে কি হবে, 9.8 দিয়ে করবেন। যে পর্যন্ত অ্যান্সার বের করা যায় সেই পর্যন্ত অ্যান্সার বের করে রাখবেন। সো ডাব্লিউ অফ নারিকেল। এখন তাহলে দেখি
যে এখানে একটা নারকেল গাছ যদি থাকে, লেটস সে এটা একটা নারকেল গাছ, জাস্ট এটা একটা নারকেল গাছ, ধরে নেন এটা নারকেল গাছ, যদিও মানে হচ্ছে গাছ দেখতে খেজুর টাইপ গাছ হয়ে যাচ্ছে, হটএভার। এখানে একটা নারকেল পড়তেছে, এটাও নারকেল হয় নাই, কিছু একটা হয়েছে। তো এই নারকেলটাই কাদার মধ্যে কতটুকু ঢুকবে, তো মাছ মাছ হয়ে গেছে, যাই হোক। সো এই নারকেল কাদার মধ্যে কতটুকু ঢুকবে, ধরেন এখানে এক্স পরিমাণ ঢুকবে নারকেলটা, এইখানে এইচ উচ্চতায় বাতাসে পড়তেছে। তাহলে আবারও নারিকেলের যে ওজন এমজি খাড়া নিচের দিকে কাজ করতেছে, তাহলে নারিকেলের দ্বারা কৃত কাজ এমজি এইচ প্লাস এক্স। বাতাসের বাধা কত? 10 নিউটন, বাতাসের বাধা হচ্ছে 10 নিউটন, তাহলে 10। বাতাসের মধ্যে কতটুকু গেছে? এইচ ইকুয়ালস টু 20 মিটার, 10 × 20 প্লাস ডাব্লু অফ কাদা, কাদার যে বাধা বল সেটা যদি এফ অফ এম হয়, এবং এই যে এখানে কাদার বাধা বল হচ্ছে এফ অফ এম, সেটা এক্স জুড়ে কাজ করতেছে এক্স। অঙ্ক কিন্তু শেষ। এম কত? 2, জি হচ্ছে 10, আর এইচ হচ্ছে 20, এক্স হচ্ছে 1.5, 200 প্লাস 1.5 এফএম। সো আলটিমেটলি আমরা পাচ্ছি 20 × 20 1.5 মাইনাস 200 ডিভাইডেড বাই 1.5, দ্যাট ইজ ইকুয়ালস টু এফএম। তাহলে 20 × 20 1.5, দেখেন ক্যালকুলেশনটা করি। 2 × 20 1.5, 40 43, 430 মাইনাস 200, তার মানে হচ্ছে 230 ডিভাইডেড বাই 1.5। সো এখন এই 230 কে 1.5 দ্বারা ভাগ করলে কত হয়, এটা এত ঝামেলা দেওয়ার দরকার নেই, এত নিউটন অ্যান্সার রেখে দিলেও কোনো সমস্যা নেই। আর আপনি যদি ক্যালকুলেট করতে চান তাহলে 2300 ডিভাইডেড বাই 15, 5 দিয়ে যদি ডিভাইড করে দেন তাহলে নিচে 3 আসবে, উপরে 4, 400, আর হচ্ছে 60। এখন 3 হকে 3, 16, 3 5 15, 3 থেকে 9, 153.33 নিউটন। এই নেন, ক্যালকুলেশন হয়ে গেছে। ওকে, সো আমরা তাহলে বাধা বল রিলেটেড যে কোনো প্রবলেম করতে পারতেছি, কিন্তু এখানে কেবল ঘটনা শুরু, ঘটনা এখনো শেষই হয় নাই। চলেন বাধা বল সংক্রান্ত আরো সমস্যা দেখব। এবার আমরা বাধা বলের সমস্যা দেখব হচ্ছে আনত তলে, যে আনত তলে গতির বিরুদ্ধে যদি বাধা বল থাকে তখন অ্যাকচুয়ালি কিভাবে সিস্টেম সলভ করতে হবে। সো আনত তলে বাধা বল সংক্রান্ত সমস্যা। এই টাইপের ম্যাথ একেবারে কমন ম্যাথ, আপনারা করতে করতে এগুলো আপনাদের চুল পেকে যাবে। দেখেন আমরা এখানে একটা আনত তল আছে, ধরেন এই আনত তলটা 30 ডিগ্রি কোণে আনত, একটা গাড়ি তলের উপরে আছে, সে ধরে নিচের দিকে নামবে, ও মা, গাড়ি তো তলের উপরে উঠে গেল, খুব খারাপ কাজ হইলো, এই গাড়িটাকে নিচে নামাইতে হবে। বাবা তুমি নিচে নামো, টাটা, হ্যাঁ নিচে নেমে গেছে। এখন দেখেন এই যে গাড়িটা, সে তার ভর যদি হয় এম ইকুয়ালস টু 1000 কিলোগ্রাম, এবং সে ধরেন আদি বেগ v1 নিয়ে নামছিল 10 মিটার পার সেকেন্ড। গাড়িটার ভর 1000 কিলোগ্রাম, সে 10 মিটার পার সেকেন্ড আদি বেগ নিয়ে নামতেছিল। এখন আপনাকে বলল যে ব্রেক করে গাড়িটিকে 20 মিটার দূরত্বের মাঝে থামাতে হলে কত বাধা দানকারী বল প্রয়োগ করতে হবে। একটা জিনিস খেয়াল করেন, আমাদের এটা আজকের কোশ্চেন 4, আগেরটা কোশ্চেন 3 ছিল, এটা কোশ্চেন 4, এটা কোশ্চেন 4।
দেখেন গাড়িটা নামতেছে। আচ্ছা একটা জিনিস মাথায় রাখবেন, এই টাইপের ম্যাথগুলো কিন্তু বোর্ড পরীক্ষার জন্য খুবই বেশি হেল্পফুল। মানে বোর্ড পরীক্ষা এই টাইপের ম্যাথগুলো অনেক বেশি আসে। সো গাড়িটা নিচের দিকে যখন নামছে, তার ওজনের একটা উপাংশ তাকে নিচে নামতে সাহায্য করতেছে, তাহলে এম জি সাইন 30 ডিগ্রি তাকে নিচের দিকে নামতে চেষ্টা করাচ্ছে। আর আমি তাহলে বাধা দানকারী বল দিব এম জি সাইন 30 ডিগ্রির অপোজিট দিকে এফ। এখন গাড়িটার যেহেতু অলরেডি আদিবেগ আছে, তাকে একটা মন্দন ঘটাইতে হবে, মন্দন না ঘটাইলে গাড়িটা থামবে না। সুতরাং সলভের শুরুতেই আমার মাথায় রাখতে হবে এফ মাস্ট বি গ্রেটার দেন এম জি সাইন 30 ডিগ্রি। এটা না হলে গাড়ি জীবনেও থামবে না। আপনার যদি নিচের দিকের বলের থেকে উপরের দিকের অ্যাপ্লাইড ফোর্স বড় না হয়, তাহলে গাড়ি কোনোদিন থামবে না। গাড়িকে থামানোর জন্য আমার এফ মাস্ট বি গ্রেটার দেন কি এম জি সাইন 30 ডিগ্রি হতেই হবে। তাহলে এফ যদি এম জি সাইন 30 ডিগ্রি থেকে বড় হয়, আমার এফ মাইনাস এম জি সাইন 30 ডিগ্রি, এটা লব্ধি বল। লব্ধি বলকে সরণ দ্বারা যদি গুণ করি তাহলে কৃত কাজ। এবার কৃত কাজ কি গতিশক্তির পরিবর্তন না? একটা জিনিস খেয়াল করেন, এখানে আদি বেগ আছে, শেষ বেগ কত জিরো হয়ে গেছে না, কারণ গাড়িটাকে থামাচ্ছি। তাহলে আদি গতিশক্তিটা বেশি, হাফ এম ভি ওয়ান স্কোয়ার। শেষ গতিশক্তি কত জিরো, অঙ্ক কিন্তু শেষ হয়ে গেছে। এখন এফ মাইনাস এম হচ্ছে 1000, জি এর মান এখানেও 10 ধরে নিই আমরা, যেহেতু উইদাউট ক্যালকুলেটর চিন্তা করতেছি। 10 সাইন 30 ডিগ্রির মান হাফ ইন্টু 20 ইকুয়ালস টু হাফ ইন্টু এম হচ্ছে 1000 আর ভি ওয়ান স্কোয়ার 10 স্কোয়ার। সো আমরা এখান থেকে এফ মাইনাস 5000 ইকুয়ালস টু যেটা পাচ্ছি ওই পাশে দেখেন 100/2, 500 ইন্টু 1000, 500,000 ডিভাইডেড বাই 20। সো 20 কাটাকাটি যায়, 50,000কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 25,000 হয়। সুতরাং এফ ইকুয়ালস টু 30,000 নিউটন হবে আমার এখানে বাধাদানকারী বল। অঙ্ক শেষ। সো দেখেন এই ম্যাথ গুলার কনসেপ্ট গুলা খুব বেশি ইজি। সো আপনি একটু কেয়ারফুল থাকলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা তাহলে এই যে দেখেন আনত তলেও বাধা বল সংক্রান্ত সমস্যা আমরা দেখে ফেললাম। এইবার এই যে বাধা বলের আরেকটা বড় টাইপের প্রবলেম হয়েছে গুলি সংক্রান্ত সমস্যা। মানে একটা গুলি কদ্দূর ঢুকবে কদ্দূর ঢুকবে না এইসব নিয়ে কত ধরনের যে প্রবলেম করছেন। আমি আজকে এই গুলি সংক্রান্ত প্রবলেমের যতগুলা টাইপ হইতে পারে সব দেখাবো একটা একটা করে। দেখছেন আগে আমি জানি, তারপর আবার রিভিউ করব। গুলি সংক্রান্ত সমস্যা বলি। মানে প্রথম টাইপটা হচ্ছে আর কতটুকু প্রবেশ করবে। গুলি কোন তক্তায় আর কতটুকু প্রবেশ করবে। আমি আগে জিনিসটা ডিটেলসে দেখাবো, তারপর এটাকে কিভাবে এমসিকিউ করতে হয় সেটা দেখাবো। ধরেন আপনাকে প্রশ্ন করা হলো, এটা পরের কোশ্চেনটা আমাদের আমাদের কোশ্চেন 5 আজকের। আপনাকে প্রশ্ন করলো একটি গুলি কোন কাঠে 3 সেন্টিমিটার প্রবেশ করার পর 1/4 বেগ হারায়। গুলিটি কাঠে আর কত দূর প্রবেশ করবে। এখানে দেখবেন জয়কলি টাইপ গাইড গুলায় সুন্দর মতো সূত্র দিয়ে দিছে, এবং আপনারাও সুন্দর মতো মনের আনন্দে সেই সূত্রগুলা দেখতে শুরু করেন, মুখস্থ করতে শুরু করেন। আমি এটাকে প্রেফার করি না। কেন? কারণ এই এক একটা সিনারিওতে যদি এক একটা আপনার সূত্র অ্যাপ্লাই করতে শুরু করেন, তখন যে সূত্রের পাহাড় একটা জমা হয়, এবং পরীক্ষার আগের রাত্রে তখন দেখা যায় যে সর্বনাশ, এখন তো কিছু পারতেছি না।
এই জন্য আমি সূত্র পড়াবো কম, আমি অ্যাপ্লিকেশন দেখানো বেশি। তাহলে আগে রিটেন পার্টটুকু করি। রিটেনে কি করব, এমসিকিউতে কি করব। বাম পাশে রিটেন, ডান পাশে এমসিকিউ। একটা জিনিস খেয়াল করেন, গুলিটা কাঠে 3 সেন্টিমিটার প্রবেশ করার পরে 1/4 বেগ হারাচ্ছে। একটা বস্তু প্রবেশ কেন করতেছে? তার শক্তির কারণে। বস্তু প্রবেশ করতেছে কিসের কারণে? শক্তির কারণে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, যদি গুলিটা প্রবেশ করার আগে, এইখানে প্রবেশের আগে তার একটা শক্তি আছে, সেই শক্তিটা হচ্ছে গতিশক্তি, 12 mv²। যখন সে প্রবেশ করছে কত সেন্টিমিটার? সে প্রবেশ করছে 3 সেন্টিমিটার। সে 1/4 বেগ হারাচ্ছে, তাহলে তার বেগ কত হচ্ছে? 3v/4 হচ্ছে না? তাহলে এইটুকু প্রবেশ করার পরে তার বেগ 3v/4 হলে গতিশক্তি 12m9v²/16। আর সে চূড়ান্ত যতটুকু যাবে সেখানে যে তার গতিশক্তি কত হবে? 0। সো আগে বেসিকটা বুঝি। শুরুতে তার গতিশক্তি ছিল 12 mv²। সে 3 সেন্টিমিটার প্রবেশ করার পরে 1/4 বেগ হারাচ্ছে। তাহলে তার শুরুর বেগ ভি থাকলে 1/4 বেগ বাদ দিলে কত থাকে? 3v/4 থাকে। সুতরাং তার কাছে এখন বেগ আছে 12m × 9v²/16। আর সে পুরোটা প্রবেশ করার পরে তার বেগ কত হবে? 0 হবে। শেষ গতিশক্তি কত হবে? 0 হবে। এখন দেখেন, এই যে প্রথম 3 সেন্টিমিটারে তার গতিশক্তির পরিবর্তন কত হচ্ছে? 12m v² - 9v²/16, এটা হচ্ছে গতিশক্তির পরিবর্তন। পরের অংশটুকুতে তার গতিশক্তির পরিবর্তন কত হচ্ছে? 12m9v²/16, কারণ শেষটা কত? 0, -0। আশা করি বুঝতে পারতেছেন। এই হচ্ছে ঘটনাটা। এখন দেখেন, গতি শক্তির যে পরিবর্তন সেটার সঙ্গে কি আমার সরণের সম্পর্ক না? তাহলে ঐকিক নিয়মেও যদি চিন্তা করি, 12m v² - 9v²/16, এই গতি শক্তিতে সে যাবে 3 সেন্টিমিটার। তাহলে এই যে 12m × 9v²/16, এত গতিশক্তিতে সে কতটুকু যাবে? ঐকিক নিয়মে করেন, রিটেন শেষ। মানে আপনার যদি রিটেন পরীক্ষায় এটা আসে, সুন্দর মতো এইভাবে করে দিবেন যে আপনার ধরেন ডিইউ বা বুয়েটের রিটেন এক্সাম এই অংশটুকু আসছে, তখন দিস ইজ দা প্রসিডিউর, এইভাবে করতে হবে। আর যদি এমসিকিউ সেগমেন্টে আসে তখন কি করব? চলেন এমসিকিউ সেগমেন্ট এবার দেখি আবারও। এমসিকিউ সেগমেন্টটা খুবই সোজা, দেখেন কি করি। একটা জিনিস খেয়াল করেন, রিটেনটুকু আপনাদেরকে দেখানোর পিছনে আমার একটা কারণ আছে, সেই কারণটা এখন বুঝায় বলতেছি। দেখেন তো, এখানে আমি ক্যালকুলেশন যখন করব, 3 × 12m9/16 ডিভাইডেড বাই এখানে 12m ইন্টু উপরে দেখেন 16 - 9 7/16v²। এই রেশিও করলে আমি কিন্তু অ্যাকচুয়ালি যে হাফ এম কাটাকাটি যাচ্ছে, ভি স্কয়ার গুলা কাটাকাটি যাচ্ছে, তাহলে অ্যান্সার আসবে এখানে 27/7। খেয়াল করেন, হাফ এম কাটাকাটি করে ফেলতে পারবো, ভি স্কয়ার কাটাকাটি করতে পারবো, 16 কাটাকাটি করতে পারবো। সো ক্যালকুলেশন করে দেখবেন 27/7 অ্যান্সার আসবে। এখন দেখেন, বুলেটটা ঢুকতেছিল কত বেগে? ভি। 1/4 বেগ এখানে হারাইছে, তার বেগ কত হবে? 3v/4। এখানে এসে তার বেগ কত হবে? 0 হবে। এখন একটা জিনিস আপনারা খেয়াল করেন, যে একটা বস্তু যখন কোথাও প্রবেশ করতেছে, সে যে দূরত্বটা প্রবেশ করতেছে, দেখেন এফ এক্স ইকুয়ালস টু ডেল কে, কৃত কাজ কিসের পরিবর্তনের সমান? গতিশক্তির পরিবর্তনের সমান। এটাই তো আজকে শুরু থেকে আমি পড়াচ্ছি। তাহলে এইখানে এফ কি একটা ধ্রুব সংখ্যা না? বাধাদানকারী বল, এখানে সব জায়গায় বাধাদানকারী বল কি? ধ্রুব সংখ্যা। তাহলে এক্স ইজ প্রপোর্শনেট টু ডেল ভি স্কয়ার। কেন? আচ্ছা, আরেকটু এলাবোরেট করি, না হলে আপনাদের বুঝতে কষ্ট হয়ে যায়। এফ এক্স ইকুয়ালস টু ডেল কে, ডেল কে মানে হচ্ছে হাফ এম ভি ওয়ান স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ার। দেখেন কেন ভি ওয়ান স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ার করছি? এই যে আজকের ক্লাসের শুরু থেকেই বলতেছিলাম যে আপনারা প্লাস মাইনাস নিয়ে পেঁচায় ফেলেন।
দেখেন তো, যদি বাধাদানকারী বল হয় তাহলে কি ভি টু মাইনাস ভি ওয়ান নাকি ভি ওয়ান মাইনাস ভি টু? আমরা যখন বুলেট একটা তক্তায় প্রবেশ করতেছে তখন যে বলটা এখানে অ্যাক্টিভ সেটা কি সাহায্যকারী বল নাকি বাধাদানকারী বল? সেটা অবশ্যই বাধাদানকারী বল। তাহলে যদি বাধাদানকারী বল হয় আমি কি করব? ভি ওয়ান স্কোয়ার থেকে ভি টু স্কোয়ার বাদ দিব। এখন একটা জিনিস খেয়াল করেন, বল বাধাদানকারী বল এফ ধ্রুব, হাফ এম ধ্রুব, তাহলে এক্স ইজ প্রপোর্শনেট টু ভি ওয়ান স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ার। এটা তো মনে রাখা কোনো কঠিন কাজ না, এটাই তো বেসিক থিওরেম যে সরণটা বেগের বর্গের পার্থক্যের কি সমানুপাতিক। এখন দেখেন অঙ্ক হয়ে গেছে। আমি আগে পূর্ণ বর্গে নিব, পূর্ণ সংখ্যায় নিব। এই যে বেগগুলো আছে এগুলোকে পূর্ণ সংখ্যায় নেই, ভি থ্রি বি বাই ফোর। তাহলে এইটাকে যদি আমি এক বলি এটা কত? 3/4, এটা কত? 0। এবার পূর্ণ সংখ্যায় প্রকাশ করলে এটা 4, এটা 3, এটা কত? 0। জিনিসটা বুঝেন, এটা 4, এটা 3, এটা 0। আমি জাস্ট রেশিও বা অনুপাতগুলো দেখতেছি। এখন দেখি তো, একটা জিনিস খেয়াল করেন, প্রথম এই অংশটায় এইখানে সরণ কত? 3, এখানে সরণ কত? x। তাহলে 3 ডিভাইডেড বাই এই যে x প্রপোর্শনাল টু v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার, এখানে v1 স্কয়ার 4 4 16 মাইনাস v2 স্কয়ার 3 3 9 ইকুয়ালস টু ওই পাশে কি x ডিভাইডেড বাই 3 স্কয়ার মাইনাস 0। তাহলে 3 ডিভাইডেড বাই 16 মাইনাস 9 7 ইকুয়ালস টু x বাই 9। সো x হচ্ছে 27 ডিভাইডেড বাই 7 অ্যানসার। দেখেন একটু আগে সেটাই বলতেছিলাম, 27/7 অ্যান্সার হবে। সুতরাং এইভাবে অ্যাকচুয়ালি গুলি আর কতটুকু প্রবেশ করবে সেটা আপনি রিটেন হোক এমসিকিউ হোক ইজিলি প্রকাশ করে ফেলতে পারেন। এখন গুলি সংক্রান্ত আরো একটা টাইপের ম্যাথ থাকে। 2 নাম্বার, গুলি কতগুলি তক্তা ভেদ করবে বা আরো কতগুলি তক্তা ভেদ করবে। এখন দেখেন যে তক্তা ভেদ করার কথা যদি আমরা চিন্তা করি যে সে কতগুলা তক্তা ভেদ করে যাবে, একটা গুলি কোনো একটা আপনার তক্তার মধ্যে ঢুকতেছে, ঢোকার পরে সে আরো কতগুলা তক্তা ভেদ করবে সেটা আপনাকে জিজ্ঞেস করলো। সো তখন অ্যাকচুয়ালি সম্পূর্ণ গতিশক্তি কিসে রূপান্তরিত হয়ে যাবে? কাজে রূপান্তরিত হবে। তাহলে এখানে সম্পূর্ণ গতিশক্তি ব্যয়িত হবে। তার মানে আমার শেষ গতিশক্তি কত ধরতে হবে? 0। আমরা ধরে নিব শেষ গতিশক্তি কত হবে? 0 হবে। এখন একটা জিনিস খেয়াল করি, আমরা শেষ গতিশক্তি যদি 0 হয়ে যায়, আমার একটা তক্তায় কোশ্চেন করি, মানে এগুলো আসলে ম্যাথ দিয়ে করাটা সহজ। কোশ্চেন 6 আজকের, একটি বুলেট কোনো গতিবেগে ছয়টি তক্তা ভেদ করতে পারে। বেগ 4 গুণ করা হলে বুলেটটি আরো কতগুলি তক্তা ভেদ করতে পারবে। এখন দেখেন, যেহেতু বুলেট নিয়ে চিন্তা করতেছি, প্রথমেই সে কয়টা তক্তা ভেদ করতে পারে? 6টা। তার মানে তার এখানে শেষ গতিশক্তি কত? 0। আদি গতিশক্তি যদি ভি হয়, শেষ গতিশক্তি 0। সুতরাং আমার এখানে এক্স ইজ প্রপোর্শনেট টু ডিরেক্টলি ভি স্কয়ার, আর কিচ্ছু চিন্তা করার দরকার নেই, এক্স ইজ প্রপোর্শনেট টু ভি স্কয়ার। তাহলে শুরুতে সে 6টা তক্তা ভেদ করতে পারে। সো x2/x1
ইকুয়ালস টু v2 স্কয়ার বাই v1 স্কয়ার। এবার তাহলে x2 কত আমি জানি না, x1 হচ্ছে 6টা তক্তা, v2 স্কয়ার বেগ কয় গুণ করা হয়েছে, 4 গুণ করা হয়েছে, 4v1 হোল স্কয়ার ডিভাইডেড বাই v1 স্কয়ার। সো x2 ইকুয়ালস টু 16 গুণন 6 96। তাহলে আমাকে যদি জিজ্ঞেস করতো মোট কয়টা তক্তা ভেদ করতে পারবে, 96টা, তাহলে আরো ভেদ করতে পারবে 96 মাইনাস 6 90টি তক্তা। হয়ে গেল আমাদের কাজ। সো এগুলা হচ্ছে আমাদের কাজ শক্তি উপপাদ্যের বেশ কিছু প্রয়োগ, আরো কিছু প্রয়োগ আছে দেখাবো আমরা, মানে আমরা দেখব। চলেন, কাজ শক্তি উপপাদ্যের নেক্সট প্রয়োগটা হচ্ছে, ধরেন আমরা যখন কোনো একটা দেয়ালে হাতুড়ি দিয়ে পেরেক মারতে যাই। সো দেয়ালে পেরেক মারা সংক্রান্ত সমস্যা। একটা দেয়ালে আমি পেরেক মারবো, তাহলে কি কি সিনারিও হইতে পারে। একদম প্রথম সিনারিও যেটা, এটা একটা দেয়াল, জাস্ট উলম্ব দেয়ালে পেরেক মারবো। সো উলম্ব দেয়ালে অনুভূমিকভাবে পেরেক মারলে, একটা উলম্ব দেয়ালে অনুভূমিকভাবে একটা পেরেককে মারবো আমরা। তাহলে হাতুড়ি এখানে আসতেছে, ধরেন এটা একটা হাতুড়ি, এটা একটা হাতুড়ি ধরে নেই, এটা একটা হাতুড়ি, বুঝলেই হলো এটা একটা হাতুড়ি। সেই হাতুড়ি দিয়ে আমরা পেরেকটাকে মারবো উলম্ব দেয়ালে। এখন দেখেন একটা জিনিস, এখানে কিন্তু ওজনের কোনো ভূমিকা নাই, কারণ পেরেকটা ঢুকতেছে কোন অক্ষে, এক্স অক্ষে, আর হাতুড়ির ওজন কাজ করে কোন অক্ষে, ওয়াই অক্ষে। তাহলে পেরেকটা যদি এক্স অক্ষে ঢোকে, পেরেকটা এক্স অক্ষে ঢুকতেছে, হাতুড়ির ওজন এমজি কাজ করতেছে ওয়াই অক্ষে, তাহলে সরণের সঙ্গে ওজন এমজির কোনো ভূমিকাই নাই। এখন তাহলে এই যে পেরেকটা যখন দেয়ালে ঢুকতেছে, দেয়ালে একটা বাধা বল এফ আছে, তাহলে বাধা বল দ্বারা কৃত কাজ ডাব্লু অফ বাধা ইকুয়ালস টু ডাব্লু অফ বস্তু, না একদম বেসিক থিওরেম পড়াইছি। তাহলে ডাব্লু অফ বাধা এফ এক্স, বস্তু দ্বারা কৃত কাজ তার গতিশক্তির পরিবর্তনের সমান হাফ এমভি স্কয়ার। শেষ। এটা হচ্ছে 1 নাম্বার সিনারিও। 2 নাম্বার সিনারিও হচ্ছে, একটা অনুভূমিক তলে, এরকম অনুভূমিক তলে একটা পেরেককে ঠুকে মারবো আমরা। এখন অনুভূমিক তলে একটা পেরেককে উলম্ব ভাবে ঠুকে মারবো এইভাবে, তার মানে হাতুড়ি দিয়ে স্ট্রাইক করার পরে পেরেকটা এখানে ঢুকে যাবে এই পরিমাণ। সুতরাং পেরেকটা যদি এক্স পরিমাণ প্রবেশ করে এবং এই তলের বাধাদানকারী বলটা যদি এফ হয়, দেখেন এটা হচ্ছে অনুভূমিক তলে উলম্ব ভাবে পেরেক মারা হলে, সুতরাং আমরা এখানে একটা পেরেক মারতেছি, হাতুড়ি এইভাবে আসতেছে, এই যে হাতুড়ি এটা আসতেছে, তাহলে হাতুড়ির ওজন এখন এমজি কোন দিকে কাজ করতেছে, খাড়া নিচের দিকে। বাধাদানকারী বল এখন উল্টা দিকে কাজ করতেছে। এবার একটা জিনিস খেয়াল করেন, এটা খুব ভালো মতো খেয়াল করবেন। আমার এইখানে ডাব্লু অফ বস্তু, বস্তু দ্বারা কৃত কাজ ইকুয়ালস টু ডাব্লু অফ বাধা। এবার দেখি বাধাদানকারী বল দ্বারা কৃত কাজ শুধুমাত্র এফ এক্স, কিন্তু আমাদের বস্তু দ্বারা কৃত কাজ কিন্তু দুইটা, এক হচ্ছে বস্তুর গতিশক্তি আছে হাফ এমভি স্কয়ার, প্লাস বস্তুর ওজনও কি একই দিকে কাজ করতেছে না, এমজি এক্স। তাহলে হাফ এমভি স্কয়ার প্লাস এমজি এক্স সমান এফ এক্স। সো আবার রিপিট করতেছি এইখানে আমি,
আমার বস্তু দ্বারা কৃত কাজ ইকুয়ালস টু হতে হবে বাধা দানকারী বল দ্বারা কৃত কাজ। এখানে বস্তুর গতিশক্তি বস্তুটাকে নিচের দিকে টেনে নামাচ্ছে, আবার বস্তুর ওজনটাও এখানে সাপোর্ট দিচ্ছে। সো হাফ এমভি স্কয়ার প্লাস এমজি এক্স সমান এফ এক্স। বাই দা ওয়ে একটা জিনিস মাথায় রাখবেন, এই যে সিনারিও গুলো আমরা ডেভেলপ করছি, এই সিনারিও গুলা প্রত্যেকটা সিনারিওতে হাতুড়ির ভরটা কনসিডার করা হচ্ছে। এখানে এমটা হচ্ছে হাতুড়ির ভর। এম কার ভর? হাতুড়ির ভর। আর যদি আমি পেরেকের ভর চিন্তা করি, পেরেকের ভর চিন্তা করার দরকার নাই, পেরেকের কোনো ভর নাই। ক্লিয়ার? এটা হচ্ছে দেয়ালে কি মারা সংক্রান্ত, পেরেক মারা সংক্রান্ত সমস্যা বলি। এইবার এখনো শেষ হয়নি, আরো সিনারিও তৈরি করা যায়। কিরকম? আপনি যদি ছাদে পেরেক মারতে যান, আপনি ছাদে পেরেক মারতে যাবেন, আমি ছাদে উলম্ব ভাবে পেরেক মারলে, তাহলে আমি এখানে পেরেকটাকে উলম্ব ভাবে মারবো, পেরেকটা এখানে ঢুকে যাবে এক্স পরিমাণ। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এখন আপনার হাতুড়িটা যেদিকে আছে, হাতুড়ির ওজন পেরেক যেদিকে মারা হচ্ছে তার উল্টা দিকে কাজ করতেছে না? জিনিসটা দেখেন, হাতুড়ির ওজন এমজি কাজ করতেছে নিচের দিকে, আবার দেয়ালটা এটার বাধাদানকারী বল কাজ করতেছে নিচের দিকে। তাহলে এখন হাতুড়ির ওজন এই ক্ষেত্রে কি বল? বাধাদানকারী বল। তাহলে হাতুড়ির ওজন এই ক্ষেত্রে বাধা দানকারী বল হিসেবে কাজ করে। তাহলে হাতুড়ির ওজন যদি বাধাদানকারী বল হিসেবে কাজ করে, এই ক্ষেত্রে আমাদের দেখেন, আমার এই সিনারিওটায় ডাব্লিউ অফ বস্তু ইকুয়ালস টু ডাব্লিউ অফ বাধা, বস্তু দ্বারা কৃত কাজ বাধাদানকারী বল দ্বারা কৃত কাজের সমান। তাহলে বস্তু দ্বারা কৃত কাজ কত? এখানে শুধুমাত্র গতিশক্তি হাফ এমভি স্কয়ার। বাধাদানকারী বল দ্বারা কৃত কাজ কত? এমজি এক্স প্লাস এফ এক্স। সো এগুলা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কোনো একটা দেয়ালে যদি আমরা একটা পেরেক মারি তাহলে কি হবে সেগুলার সিনারিও গুলা। সুতরাং দেখেন, কাজ শক্তি উপপাদ্যের আমরা মোটামুটি অনেকগুলা সিনারিও করে ফেললাম যে কোন কোন জায়গায় কাজ শক্তি উপপাদ্যটা অ্যাপ্লাই করা যায়। এরপরেও না আরো প্রবলেম তৈরি করা যায়। আমি এখন স্প্রিং দ্বারা কৃত কাজের সঙ্গে কাজ শক্তি উপপাদ্যটাকে একটু কম্বাইন করব। কোশ্চেন 7, ধরেন একটা ডায়াগ্রাম দেওয়া হলো, এরকম একটা প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মে একটা স্প্রিং সংযুক্ত আছে। তাহলে স্প্রিং এর উপর একটা সংযুক্ত প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের উপর থেকে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হলো। ধরেন এম সমান 1 কিলোগ্রাম ভরের একটা বস্তুকে প্ল্যাটফর্মে আপনি উপর থেকে 5 মিটার উপর থেকে ছেড়ে দিলেন। এখন প্ল্যাটফর্মটা তাতে যদি সংকুচিত হয়ে নিচের দিকে আসে, প্ল্যাটফর্মটা ধরেন সংকুচিত হয়ে নিচের দিকে আসলো, এবং সে কতটুকু সংকুচিত হয়েছে সেটা দেওয়া আছে। ধরেন প্ল্যাটফর্মটা এখানে সংকুচিত হলো 0.5 মিটার। বস্তুটা যখন প্ল্যাটফর্মের উপরে পড়ছে তখন প্ল্যাটফর্মটা সংকুচিত হয়েছে 0.5 মিটার। আপনাকে জিজ্ঞেস করা হলো স্প্রিং এর বল ধ্রুবক কত? এটা হচ্ছে কোশ্চেন। এখন দেখেন, এইখানে বস্তুটা যখন পড়ছে, বস্তু দ্বারা কৃত কাজ ডাব্লিউ অফ বস্তু, এই কৃত কাজটাই স্প্রিং এর মধ্যে সঞ্চিত শক্তি। বস্তু যে পরিমাণ কাজ করতেছে এই কাজটাই স্প্রিং এর মধ্যে কি হিসেবে থাকবে? সঞ্চিত শক্তি হিসেবে থাকবে। সো বস্তু দ্বারা কৃত কাজ ইকুয়ালস টু স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি। এখন তাহলে আমার যদি স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তিটা হাফ কে এক্স স্কোয়ার হয়, সেক্ষেত্রে
ডাব্লিউ স্প্রিং হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এখন ডাব্লু অফ বস্তু কত, বস্তুটা কতটুকু নামছে অ্যাকচুয়ালি, বস্তুটা নামছে এম জি এইচ প্লাস এক্স। অঙ্ক হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা কে এর মানটা পেয়ে যাব এম জি এইচ প্লাস এক্স ইন্টু 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। অ্যাকচুয়ালি মানগুলা বসিয়ে দিলে আমরা পেয়ে যাব স্প্রিং এর বল ধ্রুবক কত। সো এই হচ্ছে মোটামুটি এখন এতক্ষণে আমরা কাজ শক্তি উপপাদ্যের জিনিসপত্রগুলো দেখলাম। এটা ছিল পিওরলি ইউনিভার্সিটির জন্য। আমরা এইবার একটু আপগ্রেডেড হব, ইঞ্জিনিয়ারিং টাইপ কিছু প্রবলেম দেখব। মানে এইটা ভার্সিটিতে আসার কোনো রকম সম্ভাবনা নেই। সো শুরু করব আমি এখানে একটা প্রবলেম দিয়ে, কোশ্চেন 8। কোশ্চেন এটা হচ্ছে, ধরেন এখানে একটা তক্তা আছে, এই তক্তার পুরুত্ব দেওয়া আছে 4 সেন্টিমিটার। আপনি তক্তার নিচে থেকে একটা বুলেট ছুঁড়ে মারছেন, এই বুলেটটা ছুঁড়ে মারছেন, বুলেটটার আদি বেগ ভিয়ান হচ্ছে 200 মিটার পার সেকেন্ড। সো প্রশ্নটা বুঝেন, একটা তক্তা আছে, তক্তার পুরুত্ব 4 সেন্টিমিটার, তক্তার তলা থেকে 200 মিটার পার সেকেন্ড গতিবেগ একটা বুলেট ছুঁড়ে মারছেন, এবং বুলেটের ভর এম ইকুয়ালস টু 50 গ্রাম। এখন তক্তার বাধাদানকারী বল 100 নিউটন হলে বুলেটটি তক্তা ভেদ করে উপরে উঠে আবার নিচে আসার সময় দ্বিতীয়বার তক্তা ভেদ করে কত বেগে নিচে নামবে? কোশ্চেনটা খেয়াল করেন। চাইলে এই কোশ্চেন অনেক পেঁচায় পুচায় করা যায়, চাইলে এই কোশ্চেন একদম একেবারে এক লাইনের আনসার। আমি আপনাদেরকে মূল যে ইস্যুটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমি এই ম্যাথটা দিয়ে আপনাদেরকে বুঝাবো। বুয়েট না, যে কোনো অ্যাডমিশন টেস্টে এইটা জাজ করা হয় আপনার কমন সেন্স কতটুকু বেশি। মানে ইটস অল অ্যাবাউট ইওর কমন সেন্স। অনেকে আছে এই ম্যাথ করতে যে কলম মাথা সব ভেঙে টেঙে অস্থির হয়ে কত বড় অঙ্ক দিছে, এটা আসলে এক লাইনের ম্যাথ। জাস্ট দেখলেই বুঝে যাবেন এটা কিভাবে এক লাইনের ম্যাথ, এবং এটা করতে সময় লাগবে ম্যাক্সিমাম 30 সেকেন্ডস। এই কোশ্চেন সলভ করতে 30 সেকেন্ডের বেশি লাগা অনুচিত। কিভাবে সেটা দেখেন। বুলেটটা এখান দিয়ে যখন ঢুকতেছে, এখান থেকে এখানে সে বের হয়ে গেল, তাহলে একবার এখানে তার বাধাদানকারী বল ব্যয় হয়েছে কত, বাধাদানকারী বলের জন্য কৃত কাজ এফ ইন্টু এক্স ব্যয় হয়েছে। এইবার বুলেটটা যখন আবার ফেরত আসবে, কোথাও বলছে তার গতিশক্তি কোথাও নষ্ট হচ্ছে আদার দেন তক্তা, সে আবার এখান দিয়ে যখন ভেদ করে আসতেছে সে একই পরিমাণ এফ এক্স পরিমাণ শক্তি ব্যয় করবে না? তাহলে দুইবারে তার কত শক্তি ব্যয় হচ্ছে? 2 ইন্টু এফ এক্স। অঙ্ক শেষ। এই যে দেখেন, তাহলে আদি গতিশক্তি যদি হাফ এম ভি ওয়ান স্কোয়ার হয়, শেষ গতিশক্তি হাফ এম ভি টু স্কোয়ার হয়, এই যে হাফ এম ভি ওয়ান স্কোয়ার মাইনাস হাফ এম ভি টু স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু এফ এক্স। এই জন্য বললাম এটা এক লাইনের ম্যাথ। এখন দেখি তাহলে হাফ এম, এম হচ্ছে 50 গ্রাম, তো 0.05 200 স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ার
ইকুয়ালস টু 2 ইন্টু এফ হচ্ছে 100 ইন্টু এক্স কত 4 সেন্টিমিটার 0.04। সো আমরা তাহলে এখানে দেখতে পাই 2 ইন্টু 100 ইন্টু 0.04 ইন্টু 2 ডিভাইডেড বাই 0.05 320, তাহলে 200 হোল স্কয়ার মাইনাস v2 স্কয়ার ইকুয়ালস টু 320। সো v2 স্কয়ার ইকুয়ালস টু 200 এক্স স্কয়ার মাইনাস 320, এটা আসবে 39,680। সো v2 199.19 মিটার পার সেকেন্ড বেগে বুলেটটা ত্বকটাকে আবার ছেদ করে বের হয়ে আসবে। সো আমি আবার বলতেছি, প্রবলেমটা খেয়াল করেন। অনেকেই প্রবলেম করতে যায় কয়েকটা স্টেপ করে মাথা খারাপ হয়ে যাবে যে এত বড় অঙ্ক দিছে পারি নাই। আপনার বুলেটটা যখন ত্বকটাকে প্রথমবার ভেদ করতেছে তার কত শক্তি ব্যয় হবে এফএক্স। এবার বুলেট উপর থেকে যখন নিচে নামতেছে, এই যে দেখেন এইখানে এই অংশটুকু খেয়াল করেন, এইখান থেকে এইখানে এটা কি শক্তি সংরক্ষণশীলতা নীতি থাকতেছে না? এইখানে যে শক্তি সে উপরে উঠতেছে, এইখানে কি একই শক্তিতে নিচে নামতেছে না? তাহলে উপরের অংশে কোনো শক্তি হারাইছে? হারায় নাই। এবার বুলেট যখন সেকেন্ড টাইম ঢুকতেছে তক্তায়, আবারও কি শক্তি হারাচ্ছে? কতটুকু এফএক্স। তাহলে আমার এইখানে আদি গতি শক্তি যেটা নিয়ে ঢুকছিল হাফ এম ভি ওয়ান স্কয়ার, সেখান থেকে দুইবার কৃত কাজ বা গতি শক্তির কারণে সরি বাধা বলের কারণে যে কৃত কাজ দুইবার বাদ দিলে আমি কি পাবো? শেষ গতিশক্তি পেয়ে যাব। অঙ্ক শেষ হয়ে গেল। এই তো করে ফেলছি। সো আশা করি বুঝতে পারছেন। এটা ছিল একটা প্রবলেম। নেক্সট প্রবলেমে যাব, কোশ্চেন 9। কোশ্চেন 9 হচ্ছে, ওই যে পেরেক যখন মারতেছিলাম, পেরেকটাকে যদি দেয়ালে কোনাকুনি মারি তখন কি হবে? সো দেয়ালে কোনাকুনি উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে একটি পেরেক 4 সেন্টিমিটার প্রবেশ করাতে হবে। হাতুড়ির ভর 2 কিলোগ্রাম হলে ও হাতুড়ি পেরেককে 8 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করলে দেয়ালের বাধাদানকারী বল কত? এটা হচ্ছে আমাদের কোশ্চেন 9। দেখেন দেয়ালে কোনাকুনি উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে, অ্যাঙ্গেল গুলো রেফারেন্স একটু জিনিস খেয়াল করি। এই যে দেয়ালটা আছে, এই দেয়ালে কোনাকুনি উলম্বের সঙ্গে 30 ডিগ্রি, তার মানে উলম্বের সঙ্গে 30 ডিগ্রি কোণে এইভাবে পেরেকটা মারতেছি, এইভাবে পেরেকটাকে মারবো। তার মানে পেরেকটা দেয়ালের মধ্যে এইভাবে ঢুকে গেছে। এই যে দেখেন পেরেকটা দেয়ালে এইভাবে উলম্বের সঙ্গে 30 ডিগ্রি কোণে ঢুকে গেছে। এখন আমি যখন হাতুড়িটাকে এখানে আনতেছি, এই সিনারিওতে হাতুড়িটাকে যখন এইভাবে আনতেছি, হাতুড়ির ওজন যে এমজি, এমজিটা কাজ করে খাড়া নিচের দিকে। এখন একটা জিনিস খেয়াল করি, এমজি তার একটা উপাংশ পেরেক বরাবর কাজ করবে, এমজির একটা উপাংশ পেরেক বরাবর কাজ করবে। এইটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে এমজির যে উপাংশ পেরেক বরাবর কাজ করবে সেটা এমজি কস থিটা। তাহলে এমজি কস থিটা পেরেক বরাবর ভিতরের দিকে কাজ করবে। এইবার বাধাদানকারী বল পেরেক যেদিকে ঢুকতেছে, পেরেক ঢুকতেছে এই বরাবর, এটা হচ্ছে এক্স, তাহলে বাধাদানকারী বল তার জাস্ট বিপরীতে কাজ করবে এফ। একটা জিনিস খেয়াল রাখবেন, বাধাদানকারী বলের কোনো উপাংশ হয় না, কারণ বাধাদানকারী বলটা পদার্থের ধর্ম বা প্রকৃতির উপর নির্ভর করে। সুতরাং পদার্থে আপনি যেভাবেই পেরেকটা ঢুকান না কেন, বাধাদানকারী বল সবসময় একই থাকবে। এইবার তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমি
এই যে গতিশক্তি হাফ এমভি স্কয়ার যেটা ছিল, এটা তো ব্যয় করছি, গতিশক্তি হাফ এমভি স্কয়ার ব্যয় হয়েছে না? কারণ হাতুড়ি যখন পেরেকটাকে ঢুকায় ফেলছে, হাতুড়ির শেষ বেগ কত হবে? অবভিয়াসলি 0 হবে। তাহলে হাফ এমভি স্কয়ার গতিশক্তি সে ব্যয় করছে, প্লাস ওজনের একটা উপাংশ এমজি কস থিটা পেরেকটাকে ঢুকাইতে সাহায্য করতেছে। সুতরাং এমজি কস থিটা ইনটু এক্স, এইটা ইকুয়ালস টু বাহাদানকারী বল দ্বারা কৃত কাজ এফএক্স। সুতরাং এইখানে হাফ এমভি স্কয়ার, এম হাতুড়ির ভর 2, ভি স্কয়ার 8 স্কয়ার, প্লাস এমজি কস থিটা 2 ইন্টু 9.8 ইন্টু কস কত ডিগ্রি? 30 ডিগ্রি, আর এস হচ্ছে 0.04, এফ ইন্টু 0.04, 0.04। এখান থেকে আমরা এফ এর মানটা কত বের করে নিতে পারি। এই যে তাহলে এটা হচ্ছে হাতুড়ি দিয়ে যদি পেরেকটাকে আমরা কোনাকুনি দেয়ালের মধ্যে প্রবেশ করতে চাই, তখন যে সিনারিও, সেই সিনারিওটা। আশা করি এটাও বুঝতে পারছেন। এইবার আসেন পরের টাইপের প্রবলেম, মানে আজকের লাস্ট টাইপের যে প্রবলেম, কোশ্চেন 10টা, এটা আমার খুব পছন্দের একটা প্রবলেম। এই প্রবলেমে মানুষজন একটা কমন মিস্টেক করে, এই জন্য আমি এটা খুব ভালো মতো দেখাই। এই প্রবলেমটা হচ্ছে, ধরেন একটা সুতার সাহায্যে এখানে একটা সুতার সাহায্যে একটা কাঠের ব্লক ঝুলানো আছে, এটা একটা কাঠের ব্লক, একটা কাঠের ব্লক একটা সুতার সাহায্যে ঝুলানো আছে। এখন এইখানে একটা বুলেট ছুড়ে মারা হয়েছিল, এটা একটা বুলেট, এটা একটা বুলেট। বুলেট সোজা কাঠের ব্লকটার মধ্যে ঢুকে গেছে। তাহলে বুলেটটা যদি কাঠের ব্লকের মধ্যে ঢোকে, ব্লকটা আগে স্থির ছিল, এখন বুলেট ঢোকার পরে ব্লকটা একটা গতি পাবে, সেই গতিতে এই ব্লকটা আপনার উপরের দিকে ধরেন এখান থেকে উলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে এখানে উঠে আসছে। সো ব্লকটা এখন এখানে উঠে আসছে, উলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে ব্লকটা উপরে উঠে আসছে। সো ব্লকটা উলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে এখানে উঠে আসছে। সেটা 60 ডিগ্রি কোণ। বুলেটের ভর m1 ইকুয়ালস টু 200 গ্রাম, এই কাঠের ব্লকের ভর m2 ইকুয়ালস টু 2 কিলোগ্রাম। উলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণে ব্লকটা এখানে উঠে আসছে। এই যে সুতা থেকে ব্লকের ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব, ধরেন এটা 1 মিটার। তাহলে জিজ্ঞেস করা হলো ব্লকে প্রবেশের মুহূর্তে বুলেটের বেগ কত ছিল। কোশ্চেনটা খেয়াল করেন, মানে আমি একটা বুলেট মারছি, একটা ব্লকের মধ্যে বুলেট ঢুকবে, ঢোকার পরে বুলেট এবং ব্লক সহ সে একটা উচ্চতায় উঠে যাবে। সো এখানে কিন্তু ব্লক একা উঠছে না, ব্লক বুলেট সহ, ব্লকের পেটের মধ্যে এখন বুলেট আছে। সো ব্লক ও বুলেট সংযুক্ত অবস্থায় উপরে উঠে গেছে। সো এই যে এই সিনারিও যদি তৈরি হয়, তাহলে ব্লকে যখন বুলেটটা প্রবেশ করছে, ওই মুহূর্তে বুলেটের আদিবেগ কত সেটা আপনাকে বের করতে বলা হয়েছে। তো আশা করি সবাই প্রবলেমটা বুঝছেন, আগে প্রবলেম বুঝলে অ্যান্সার খুব সহজ হবে। সো এখন আমরা অ্যান্সার করতে যাই যে ব্লকে প্রবেশের মুহূর্তে বুলেটের বেগটা অ্যাকচুয়ালি কত ছিল, সেটা আমাদেরকে এখন বের করতে হবে। ওকে, চলেন দেখি। আমার যে বুলেটটা আছে, এই বুলেটের আদিবেগ ধরে নেই ইউ, এই বুলেটের আদিবেগ ইউ। আমরা সলভ করি। মনে করি বুলেটের আদিবেগ ইউ। এখন একটা জিনিস খেয়াল করেন, বুলেটটা যখনই ব্লকের মধ্যে ঢুকে যাবে, বুলেট সহ ব্লকটা গতিশীল হচ্ছে, তার মানে কি এখানে ভরবেগের সংরক্ষণশীলতা চলে আসতেছে না? তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা হতে
m1u প্লাস m2 ইন্টু 0। এই যে ব্লক, যেটা ব্লকটা কি শুরুতে গতিশীল ছিল না স্থির ছিল? স্থির ছিল। তাহলে বুলেটের আদি ভরবেগ আছে, ব্লকের আদি ভরবেগ কত? 0। কিন্তু যেই বুলেটটা ব্লকে ঢুকে গেল, দুইজন মিলিত অবস্থায় চলতেছে, তাহলে m1 প্লাস m2 ইন্টু ভি। তাহলে মিলিত অবস্থায় এখানে সে ভেলোসিটি পাইছে ভি। সো ভি ইকুয়ালস টু m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইউ। এখন m1 হচ্ছে 200 গ্রাম 0.2 আর নিচে হবে 2.2 ইউ। এটা হচ্ছে ভি। দেখেন ভি পাইছি। এখন একটা জিনিস খেয়াল করেন, ব্লকটা এখান থেকে এখানে উঠছে, এই উচ্চতা কত? এইচ না? তাহলে ব্লকের এইখানকার যে গতিশক্তি এখানে বিভব শক্তিতে ট্রান্সফর্ম হয়ে গেছে। সো m1 প্লাস m2 ইন্টু gh সমান হাফ ইন্টু m1 প্লাস m2 ভি স্কোয়ার। এটা আগে বুঝতে চেষ্টা করেন, এটুকু বুঝলেই সব বুঝে যাবেন ইনশাল্লাহ। খেয়াল করেন, ব্লকের মধ্যে বুলেট ঢোকার পরে ব্লক এবং বুলেটের যে বেগ, এটা থেকে সে একটা গতিশক্তি পাবে। এই গতিশক্তিটাই সে সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তিতে রূপান্তর করবে না? শক্তির রূপান্তর হবে। গতিশক্তিটা এখানে কিসে রূপান্তরিত হচ্ছে? বিভব শক্তিতে। এই কারণে দেখেন এইখানে mgh সমান হাফ m1 প্লাস m2 ভি স্কোয়ার হচ্ছে। এখান থেকে তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু 2gh পাচ্ছি। কিন্তু h কত? আমার এখানে h কত? এই যে এইচটা আছে, এইচটা কত খেয়াল করেন। এইচ হচ্ছে 1 মিটার থেকে এইটুকু বাদ দিলে এইচ পাবো না? এখন এটাও তো 1 মিটার, আর এটা কি ভূমি না? তাহলে এটা যদি ভূমি হয়, এই অংশটা 1 ইন্টু কস 60 ডিগ্রি। তাহলে 1 মিটার থেকে 1 ইন্টু কস 60 ডিগ্রি বাদ দিলে আমি কি পাবো? এইচ পাবো। সো ভি স্কোয়ার ইকুয়ালস টু 2g ইন্টু 1 মাইনাস কস 60 ডিগ্রি, মানে এটা হাফ। সো ভি স্কোয়ার ইকুয়ালস টু তাহলে সিম্পলি কত হয়ে যাবে? জি হয়ে যাবে। দেখেন হাফ আর টু কাটাকাটি যাচ্ছে, জি। সো ভি ইকুয়ালস টু রুট ওভার জি। তাহলে এখানে রুট ওভার জি ইকুয়ালস টু 0.2 ডিভাইডেড বাই 2.2 ইউ। সুতরাং ইউ ইকুয়ালস টু 2.2 রুট ওভার জি ডিভাইডেড বাই 0.2 মিটার পার সেকেন্ড। তাহলে 2.2 ডিভাইডেড বাই 0.2, আমরা 22/2 11, 11 ইন্টু রুট ওভার জি, রুট ওভার জি 3.13, 3.13 ইন্টু 11, দ্যাট ইজ 34.43 মিটার পার সেকেন্ড। কাজ হয়ে গেল। সো দেখেন তাহলে এই যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন গুলা আপনার অ্যাকচুয়ালি এখানে কাজ শক্তি উপপাদ্য থেকে এইভাবে ট্রান্সফর্ম করা যায়। সো আজকের লেকচারের প্রথম অংশ এটা গেল আপনার। আচ্ছা, একটা মাঝখানে কোশ্চেন করছিলেন, স্যার কোশ্চেন এটা বুলেটটা যেই স্ট্রেট লাইনে উপরে ওঠে সেম লাইনে নিচে নামে না কেন? আপু সেম লাইনে নিচে নামে। আমি সেম লাইনে দেখাই নাই, কারণ হচ্ছে একটু পাশে সরে দেখেছি যাতে বুঝতে পারেন, নাহলে সেম লাইনে আঁকলে তো আর বোঝা যাবে না। ওটা অলওয়েজ সেম লাইনেই নামবে, কারণ সে তো সরে যাবে না। ওকে, এইবার আমার কথা ছিল যে আমি আপনাদেরকে যাদের প্রবলেমগুলো পোস্ট করছিলেন, প্রবলেমগুলো আমি এখন কি করব, একটা একটা করে অ্যাকচুয়ালি সলভ করে দিব। সো আমার এখন কাজ হচ্ছে চ্যাপ্টার 1-এ ভেক্টরে, সরি চ্যাপ্টার 2-তে যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো আমি এখন আপনাদেরকে সলভ করে দিব। তাহলে আমি এখানে শেয়ারটা স্টপ করতেছি আপাতত ফর দ্য টাইম বিং। আমরা পেজ 5-এর 24-এ দেখি কি আছে। সো পেজ 5 24, পেজ 5 24-এ যদি যাই, পেজ 5 24 কেন পারেন নাই? ওই এই অঙ্ক করেছে একজন লোক উত্তর পূর্ব দিকে 10 মিটার গেছে, একজন লোক, এই যে 24,
একজন লোক উত্তর পূর্ব দিকে গেছে কয় মিটার? 10 মিটার। তখন সে উত্তর পশ্চিম দিকে ঘুরে সেই দিকে আরো 10 মিটার গেছে, লোকটির সরণ কত হয়েছে? তাহলে উত্তর পূর্ব দিকে গেছে 10 মিটার, উত্তর পূর্ব দিকে 10 মিটার, উত্তর পূর্ব কোন দিক? এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে, এটা নর্থ, এটা হচ্ছে ইস্ট। সো উত্তর পূর্ব মানে 45 ডিগ্রি কোণে গেছে 10 মিটার। তারপরে ভদ্রলোক উত্তর পশ্চিম দিকে ঘুরে, উত্তর পশ্চিম দিকে ঘুরে, নর্থ ওয়েস্ট, পশ্চিম, আবার ঘুরে গেছে সে আরো 10 মিটার। উত্তর পূর্ব দিকে 10 মিটার গেছে, উত্তর পশ্চিম দিকে ঘুরে সেদিকে আরো 10 মিটার গেছে, লোকটির সরণ কত? তাহলে এখানে অ্যান্সার ভুল আছে। এটা 10 মিটার আর 10 মিটার। এই দেখেন, তাহলে এই ম্যাথের কোশ্চেনের অ্যান্সার গুলো ভুল আছে। এটা দুইটা যদি 10 মিটার হয় তাহলে দেখেন দুইটাই 10 মিটার, উত্তর পূর্ব উত্তর পশ্চিম। তাহলে অ্যান্সারটা হবে 10√2। এটার অ্যান্সার ভুল আছে, এখানে অ্যান্সারটা হবে 10√2। এটা হচ্ছে সি নাম্বার অ্যান্সার আছে কিন্তু অ্যান্সার অপশন ভুল, এটা 10√2 মিটার হবে। একটা প্রবলেম গেল। সো একটা প্রবলেম গেল। এবার নেক্সট প্রবলেমে আসি। পেজ 8 এর 19, পেজ 8 19, পেজ 8 এর 19 নাম্বার প্রবলেম। 6 7 8, এখানে 19। ওকে, এই দেখেন পেজ 8 এর 19 নাম্বার। একই দিকে একজন লোক একবার 2 মিটার পার সেকেন্ড বেগে আরেকবার 4 মিটার পার সেকেন্ড বেগে গেলে বৃষ্টির ফোঁটা যথাক্রমে তার মাথায় খাড়াভাবে ও 45 ডিগ্রি কোণে পড়ে। বৃষ্টির বেগের মান ও দিক নির্ণয় করো। তাহলে একবার যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে। সো লোকটা যদি 2 মিটার পার সেকেন্ড বেগে চলে, লোকের বেগ যদি 2 মিটার পার সেকেন্ড হয়, এটা লোকের বেগ 2 মিটার পার সেকেন্ড, তখন বৃষ্টি তার মাথায় সোজা উলম্ব ভাবে পড়ে। এটা হচ্ছে ভি আর উইথ রেসপেক্ট টু পি, এটা। আর লোকটা যদি 4 মিটার পার সেকেন্ড বেগে চলে, 2 এর জায়গায় 4 মিটার পার সেকেন্ড বেগে পড়ে চলে, তখন বৃষ্টিটা তার মাথায় উলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণে পড়বে। এখন দেখেন, আমরা যখন আপেক্ষিক বেগের কনসেপ্ট পড়ছি, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে উল্টায় দিব না? এই লোকের বেগ 2 মিটার পার সেকেন্ড, তাকে উল্টায় দিলাম। উল্টানো বেগের সাথে অপর বেগ মানে বৃষ্টির বেগের লব্ধিটাই কি বেগ হয়? আপেক্ষিক বেগ হয়। এটা হচ্ছে কাহিনী। সো আমার লোকটা যখন 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, তখন বৃষ্টি যদি এইভাবে পড়ে, এই যে ভিআরপি লম্বভাবে পড়ে, তার মানে বৃষ্টির অ্যাকচুয়াল ভেলোসিটি ছিল এরকম। এটা ছিল অ্যাকচুয়াল ভিআর, এটা ছিল ভিআর। সো এই যে দেখেন ভিপিটাকে উল্টাইছি, তার সঙ্গে ভিআর, এইটার অ্যাকচুয়ালি খেয়াল করেন, আমি আবার পুরো জিনিসটা বুঝাচ্ছি আপনাদেরকে। আপনাদের আপেক্ষিক বেগে সমস্যা কেন হয় সেটা বলতেছি। আমি ধরে নিচ্ছি লোকটা যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে, এটা লোকটার বেগ 2 মিটার। এই মুহূর্তে বৃষ্টি উলম্বের সঙ্গে কোন কন্যা পড়ে পড়তেছে ভিআরপি। এখন ভিআরপি ভেক্টর ইকুয়ালস টু ভিআর ভেক্টর মাইনাস ভিপি ভেক্টর। সুতরাং ভিআর ভেক্টর মাইনাস ভিপি ভেক্টর যদি করি, তার মানে ভিআর ভেক্টর প্লাস মাইনাস ভিপি ভেক্টর। সো এখন একটা জিনিস দেখেন, ভিআরপি ভেক্টর প্লাস ভিপি ভেক্টর সমান কি ভিআর ভেক্টর না? বৃষ্টির বেগের ভেক্টরটা কি ভিআরপি এবং ভিপি দিয়ে আসে না? এটা ভিপি ভেক্টর, এটা ভিআরপি ভেক্টর। তাহলে অ্যাকচুয়ালি বৃষ্টি কি এইভাবে আসতেছে না? এটা হচ্ছে ভিআর ভেক্টর। সুতরাং অ্যাকচুয়ালি বৃষ্টি এদিকে আসতেছিল এইভাবে। এখন লোকটা যদি তার বেগটা বাড়িয়ে 4 মিটার পার সেকেন্ড করে দেয়, লোকটা তার বেগ বাড়িয়ে 4 মিটার পার সেকেন্ড করে দিছে, কিন্তু বৃষ্টির প্রকৃত বেগ চেঞ্জ হয় নাই, বৃষ্টি একইভাবেই পড়তেছে ভিআর। তাহলে এই দুইটার যে লব্ধি হবে, দেখেন এখন লব্ধি কিভাবে পাবো? যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে উল্টায় দেন, উল্টায় দিলাম। উল্টানো বেগের সাথে অপর বেগের লব্ধি, উল্টানো বেগের সাথে অপর বেগের লব্ধিটাই কি আপেক্ষিক বেগ। এই যে এখন বৃষ্টি এভাবে পড়বে, এটা হচ্ছে ভি আর পি প্রাইম। তাহলে এখন বৃষ্টি কি উলম্বের সঙ্গে কত ডিগ্রি কোণে পড়তেছে? 45 ডিগ্রি কোণে। এই যে শুরুতে উলম্বের সঙ্গে 90 ডিগ্রি কোণে পড়তেছিল, এখন উলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণে পড়তেছে। জিজ্ঞেস করা হয়েছে বৃষ্টির বেগের মান এবং দিক কত। এখন একটা জিনিস খেয়াল করেন, আমার শুরুতে বৃষ্টিটা
এই যে শুরুতে বৃষ্টিটা এই 2 এর সঙ্গে লব্ধি বেগটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এটা হচ্ছে বৃষ্টির বেগের প্রকৃত মান এবং দিক, ভিআর। এটা হচ্ছে ভিআর। তাহলে tan 90 ডিগ্রি ইকুয়ালস টু কার সঙ্গে উৎপন্ন কোণ 2 প্লাস ভিআর কজ, এটা যদি 90 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা উলম্বের সঙ্গে ধরেন আলফা কোণে পড়তেছে, তাহলে এই অ্যাঙ্গেলটা আলফা, তাহলে ভিআর কজ 90 প্লাস আলফা। আর উপরে ভিআর সাইন 90 প্লাস আলফা। এখান থেকে tan 90 ডিগ্রি 1/0 ভিআর সাইন 90 প্লাস আলফা মানে কজ আলফা, আর 2 মাইনাস ভিআর সাইন আলফা। সো এখন 2 মাইনাস ভিআর সাইন আলফা সমান 0, আর ভিআর সাইন আলফা ইকুয়ালস টু 2 পাবো এখান থেকে। আর এখানে দেখেন বৃষ্টির যে পরিবর্তিত লব্ধি বেগ, এই পরিবর্তিত লব্ধি বেগ এটা 45 ডিগ্রি কোণ হলে ভিতরের এটাও কত 45 ডিগ্রি বিপ্রতীপ কোণ, তাহলে এই কোণও কত ডিগ্রি, ভিতরের এই কোণটাও 45 ডিগ্রি। তাহলে এটা 4 মিটার, এটা 4, সো tan 45 ডিগ্রি, লব্ধিটা 4 এর সঙ্গে 45 ডিগ্রি কোণে আছে, tan 45 ডিগ্রি ইকুয়ালস টু 4 এর সঙ্গে কোণ 4 প্লাস ভিআর cos 90 প্লাস আলফা উপরে ভিআর সাইন 90 প্লাস আলফা, কারণ অ্যাঙ্গেলের চেঞ্জ হয় না দুইটার মধ্যে। সো 1 ইকুয়ালস টু ভিআর cos আলফা ডিভাইডেড বাই 4 মাইনাস ভিআর সাইন আলফা। এইবার ভিআর সাইন আলফার মান অলরেডি 2 পাইছি, তাহলে ভিআর cos আলফাও কত আসবে, 2 আসবে। অঙ্ক শেষ হয়ে গেছে কিন্তু। দেখেন আমরা ভিআর সাইন আলফার মান কি পাইছিলাম, 2 পাইছিলাম না, তাহলে ভিআর cos আলফার মানও কত আসবে, 2 আসবে। তাহলে এখান থেকে ভিআর এর মান আসবে 2√2, tan আলফার মান আসবে কত 1, সো আলফা আসবে কত 45 ডিগ্রি। তাহলে অ্যাকচুয়ালি উলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণে 2√2 বেগে বৃষ্টিটা পড়তেছিল। সো এটা গেল হচ্ছে আপনাদের তাহলে এই যে বৃষ্টির বেলায় এই ম্যাথটা, ঠিক আছে। সো নেক্সট প্রবলেমে যাই। নেক্সট কি প্রবলেম আছে দেখি। সাইমা ইসলাম, পেজ 7 ডিউ রিটেন 5 নং, ওকে, পেজ 8 ইঞ্জিনিয়ারিং রিটেন 24, পেজ 7 এর 5, পেজ 7 এর 5, পেজ 7 এটার 5। এমা এটা পারেন নাই কেন? ওই এটা আর এই যে একটু আগের কোশ্চেন একই কোশ্চেন, পেজ 7 এর 5। একটা উড়োজাহাজ দক্ষিণ পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে, তাহলে দক্ষিণ পূর্ব, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, তাহলে দক্ষিণ পূর্ব দিকে সে উঠছে 30 ডিগ্রি কোণে 250 কিলো। তারপর সে দক্ষিণ পশ্চিম দিকে যাচ্ছে কত কিলো, 250 কিলো। তাহলে দুইটার লব্ধি জাস্ট ভেক্টর যোগের সামান্তরিক সূত্র দিয়ে করে ফেলবেন, অঙ্ক শেষ। এ তো খুব সুন্দর মতো করাইছি আমি, ক্লাস খেয়াল করেন নাই ঠিক মতো তাহলে। এরপর কত নাম্বার, পেজ 7 ডিউ রিটেন 5, আর হচ্ছে পেজ 8 ইঞ্জিনিয়ারিং রিটেন 24, পেজ 8 ইঞ্জিনিয়ারিং রিটেন 24, পেজ 8, 8 24। এই 24 নাম্বার আমি ক্লাসে করাইছি, এই কোশ্চেন শুধুমাত্র আমি তুলে দিছি। এই যার কোশ্চেন এটা আপনি লেকচার ভিডিও খেয়াল করেন নাই, লেকচার ভিডিও করেন, ভিডিওর মধ্যে আমি সুন্দর মতো এটা করাই দিছি। ওকে, বোঝা যাচ্ছে আপনারা অ্যাটেনশন দিচ্ছেন না, মনোযোগ দিচ্ছেন না। সাইমা ইসলাম আপনি অ্যাটেনশন দিচ্ছেন না, কারণ এটা আমার করানো অঙ্ক, আবার আপনি বুঝেন নাই, তার মানে এটা করেন আবার। পেজ 8+9 এমসিকিউ 1 2 8 21, 1 2 8 21, 1 2 8 21 ইঞ্জিনিয়ারিং এমসিকিউ। এমা এ মাইনাস বি ভেক্টরের মান সর্বোচ্চ যা হতে পারে, এই দুইটা ভেক্টরের বিয়োগফলের সর্বোচ্চ মান কত হইতে পারে, এইটা তো পিটানো উচিত। একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি, এ থেকে বি কে যদি বিয়োগ করি, এই যে এ মাইনাস বি, তাহলে লব্ধি ভেক্টর কি হবে, √,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা। এখন দেখেন আমার লব্ধি ভেক্টরের সর্বোচ্চ মান a প্লাস বি হবে, কারণ কি আলফার মান যদি আমরা এখানে 180 ডিগ্রি করে দেই তাহলে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab হবে না, তার মানে a প্লাস বি হবে। ওকে, এরপর একের পরে কত বলছেন? 1 2 8 21। ওমা এই 2 পারেন নাই কেন? আল্লাহ, এটা একটা একক ভেক্টর হয় তাহলে সি এর মান কত? ওমা, একটা ভেক্টরের মান একক ভেক্টর, তার মানে কি ভেক্টরের মান এক একক। সো রুট ওভার 0.5 স্কোয়ার প্লাস 0.8 স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 1। এই সর্বনাশ, বোর্ড পরীক্ষায় ধরা গিয়ে যাবেন তো। সো এখান থেকে সি এর মান কত বের করেন? 8। এফ সমান এ কে ভেক্টরটি চৌম্বক ক্ষেত্র বি সমান বিআই প্লাস সিজে এবং কিউ চার্জের বেগ ভি থেকে উৎপন্ন হয়, তবে ভি ভেক্টরটা কোনটা হইতে পারে? ওকে, একটা চৌম্বক ক্ষেত্র বল এফ চৌম্বক ক্ষেত্র বি এবং চার্জের বেগ ভি থেকে আসে, তাহলে কিউ ভি ক্রস বি সমান হচ্ছে এফ, কিউ ভি ক্রস বি সমান হচ্ছে এফ। এখন দেখেন এফ ভেক্টরটা কি এ কে ভেক্টর, তার মানে এই যে এফ ভেক্টরটা ভি এবং বি এর তলের উপর লম্ব, এফ ভেক্টরটা ভি এবং বি এর তলের উপর লম্ব, বিটা কোথায় আছে আই জে, মানে হচ্ছে বিটা আছে এক্স জেড তলে, তাহলে ভিটাকেও কোথায় থাকতে হবে? এক্স জেড তলেই থাকতে হবে। তাহলে এক্স জেড তলে যদি থাকে সেক্ষেত্রে আমার সরি এক্স জেড না এক্স ওয়াই তলে, বি আছে এক্স ওয়াই তলে, এক্স ওয়াই তলে, তাহলে ভি কেও এক্স ওয়াই তলে থাকতে হবে যদি আমার এই যে ডিআই মাইনাস ইজে সি নাম্বার হবে। 1 2 8 গেল 21 21। ওমা, এটা পারে নাই কেন? এ ডট বি ক্রস এর মান কত হবে? এই মান এ ডট বি ক্রস এ, বি ক্রস এ মানে কি? বি ক্রস এর মান মানে হচ্ছে এ বি সাইন থিটা, এবং এই বি ক্রস এ কি এ বি এর তলের উপর লম্ব না, তাহলে সেটার সঙ্গে এর ডট গুণ করলে কত পাবো? 0 পাবো। এই এটা একটু ভালো মতো সবাই খেয়াল করেন, ভেক্টর এ এবং বি এর মধ্যবর্তী কোণ থিটা, এ ডট বি ক্রস এর মান কত হবে? 0 হবে। কেন? বি ক্রস এ এর তলের উপর লম্ব, তাহলে এর তলের উপর যদি লম্ব হয় সেটা তো এর উপরেও লম্ব, তাহলে এর উপর লম্ব একটা ভেক্টরের সঙ্গে ডট গুণফল করলে কত পাবো? 0 পাবো। ওকে, আচ্ছা, এটা গেল। নাফিসা সাদিকা পেজ 4 এর 24, পেজ 7 এর 5, পেজ 7 এর 5 অলরেডি করছি, পেজ 8 এর 21 অলরেডি করছি, 19 23 ইঞ্জিনিয়ারিং এমসিকিউ 1 করে দিছি, 1 5 7 8। ওকে, ইঞ্জিনিয়ারিং এমসিকিউ আগে দেখি 1 5 7 8 কি কয়। তো আপনাদের অবস্থা একটু শঙ্কিত, আমি একটু না ভালোই শঙ্কিত। ইঞ্জিনিয়ারিং এমসিকিউ 5, ওই একই তো জিনিস একটু আগে করলাম 5 নাম্বার একটু আগে করলাম, এটা 0, খালি বি ক্রস এক বলছি, 5 নাম্বার হবে 0, 5 নাম্বার 0। 7 এ এবং বি দুইটি ভিন্ন রাশি হয় তবে নিম্নের কোনটি ঠিক? আচ্ছা, এ এবং বি ভেক্টর দুইটা ভিন্ন রাশি। এখন দেখেন ভিন্ন রাশি বলতে কি বুঝাইছে? ভিন্ন রাশি বলতে বুঝাইছে অ্যাকচুয়ালি আপনার এ যদি বল হয়, বি তাহলে বল না অন্য কিছু। এখন দেখেন এইখানে ভিন্ন রাশি হলে তাদের যোগও করা যাবে না, বিয়োগও করা যাবে না। ভিন্ন রাশির যোগ বিয়োগ করা যায় না, শুধু কি করা যায়? গুণ করা যায়। দেখেন আমরা ডাব্লিউ সমান এফ ডট আর করতে পারতেছি, ভিন্ন রাশির ডট গুণফল হয়, ভিন্ন রাশির যোগ বিয়োগ হয় না। তো 7 নাম্বার পারেন নাই কেন? এরপর 1 5 7 8 হয়ে গেল। আচ্ছা, পেজ 8 রিটেন 19 21 23, পেজ 8 রিটেন 19 21 23, পেজ 8 রিটেন 19
করে ফেলছি 21। এই 21 আমি করাই দিব না, 21 কোনোভাবে করাবো না। আপনার ফাই যেটা আছে, ফাইকে আপনি গ্রেডিয়েন্ট করেন, গ্রেডিয়েন্ট করার পরে ডাইভারজেন্স করেন, নর্মাল প্রসিডিউরাল ম্যাথ। 21 নাম্বার জাস্ট নর্মাল প্রসিডিউর। আপনি যখন গ্রেডিয়েন্ট অফ ফাই নির্ণয় করবেন সেটা করেন না, করার পরে এটার সঙ্গে ডাইভারজেন্স করবেন, এটা কেন পারতেছেন না? কিন্তু জাস্ট বোর্ড পরীক্ষার অঙ্ক। আচ্ছা, 23 নাম্বার জিজ্ঞেস করা হয়েছে। ও মা, 23 নাম্বারও জাস্ট দুইবার ডিফারেন্সিয়েশন করেন। 23 নাম্বার হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন করেন, দুইবার ডিফারেন্সিয়েশন করলে হবে, ট্রাই করেন, ক্যালকুলেশন গুলো করেন আপনারা আগে। একদম প্রসিডিউরাল মেথড ধরা খেয়ে গেছেন। আর কোথায় ঝামেলা আছে দেখি। আহ পেজ 4 এর 24, পেজ 7 এর 5। আচ্ছা, এই আপনাদের সবগুলার মোটামুটি কমন টাইপের প্রবলেম দেখতেছি, যে একই টাইপের প্রবলেম হয়েছে আপনাদের। হুম, পেজ 7 এর 5, পেজ 4 এর 24-এ যাই। পেজ 7 এর 5, পেজ 7 এর 5 করে ফেলছি। পেজ 7 5 অলরেডি করছি। তারপর হচ্ছে পেজ 4 এর 24, পেজ 4 এর 24, পেজ 4 24। এই পেজ 4 এর কোনো 24 নাই, সো রেফারেন্স ভুল দিছেন। যে কোশ্চেন করছেন পেজ 4 এর কোনো 24 নাই। এরপর রিটেন গেল পেজ 9, 9 11, পেজ 9 এর 9 11, পেজ 9 9 11, 7 8 9, পেজ 9 এর 9। এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অংশ কত হবে? ও মা, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অংশ এইটা করতে পারেন নাই? একেবারে সর্বনাশ, একেবারে সর্বনাশ। এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অংশ হবে 3i। কেন? কেন এই দেখেন, এ সমান 2i, এ হচ্ছে এক্স অক্ষে, আর বি সমান কত 3i প্লাস জে। তাহলে 3i প্লাস জে, এ ভেক্টর বরাবর তার অংশ কত? 3i ভেক্টর, শেষ। ওকে, 9 এর পরে 11, বুয়েট 4 5 2 4 5, 9 এর পরে 11। ওমা, 11 নাম্বার, সর্বনাশ! এই এই সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ! একটা ভেক্টরকে দুইটা দিকে উপাংশে বিভাজন। হায় হায়, আপনার লেকচার ফলো করতেছেন না, একেবারে লেকচার ফলো করতেছেন না। একটা ভেক্টরকে যে কোনো দুইটা কোণে যদি উপাংশে বিভাজন করি, একটা যদি আলফা কোণ হয়, আরেকটা যদি বিটা কোণ হয়, তাহলে এটা যদি আর হয়, এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে পি ডিভাইডেড বাই সাইন বিটা ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই সাইন আলফা equals to r divided by sin alpha plus beta. সিম্পল। বেসিক, একদম বেসিক মিস করতেছেন। ওকে, বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্নে চলে যাই। বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্ন, এখানে কি সমস্যা? 2 4 5, নাফিসা সাদিকের 2 4 5 এর সমস্যা। ওমা, 2 নাম্বারে এটা ইম্পসিবল। এই আপনি মানে হচ্ছে ভেক্টর পুরো চ্যাপ্টার আবার পড়েন। নাফিসা সাদিকা, আপনার পুরো ভেক্টর চ্যাপ্টার পড়তে হবে। আপনি একবারে পুরা মানে বেসিক থেকে, আপনার এইচএসসির পড়ালেখাতেই অনেক গলদ আছে। 2 4 5 এটা একদম বেসিক। 5 বল দেওয়া আছে, ত্বরণ বের করতে বলছে, তাহলে এফ সমান এম এ, এ সমান এফ বাই এম, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার রুট ওভার ডেড বাই এম কত, ভর 7 কিলোগ্রাম। মানে আপনার একদম বেসিক থেকে শুরু করেন, আবার লেকচার গুলো সব লেকচার দেখেন। ওকে, এরপর
রোমানা আক্তারের পেজ 8-এর 2-8, পেজ 9-এর 13-15, পেজ 8-এর 2-8, পেজ 8-এর 2-8। 2 করাই ফেলছি অলরেডি, 8 করাই ফেলছি, পেজ 9-এর 13-15। এই 13 নাম্বার ক্লাসে আমি দেখাইছি, লেকচার ফলো করেন, 13 নাম্বার আমি দেখাইছি ক্লাসে। 15 কোন ভেক্টরটি এ ভেক্টরের উপরে লম্ব? 15 নাম্বার, কোন ভেক্টরটি এ ভেক্টরের উপরে লম্ব? যেটার সঙ্গে ডট গুণফল করলে 0 হবে সেটাই তো লম্ব। 4i - 3j, তাহলে চোখ বন্ধ করে যে কে আছে সেটা লম্ব। কেন? কারণ হচ্ছে আই যে এক্স ওয়াই তল, এর উপরে জেড অ্যাক্সিস বরাবর কে। ইন্নালিল্লাহ। তারপর হচ্ছে পেজ 6-এর 10, পেজ 7-এর 9, পেজ 6-এর 10, পেজ 6-এর 10 নম্বর। আচ্ছা, এই দুইটি বলের লব্ধির মান 40 নিউটন। বড় বল দুইটির মধ্যে ছোট বলটির মান 30 নিউটন এবং একটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে, বড় বলটার মান কত? দেখেন, লব্ধির মান 40, লব্ধি 40, ছোট বলটির মান 30 নিউটন, এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে, লব্ধি বলের লম্ব বরাবর ছোট বলটা কাজ করে, এই যে 30 নিউটন। সামান্তরিকটা কমপ্লিট করলে অঙ্ক হয়ে যেত। এই যে তাহলে দেখেন বড় বলটা, এটা হচ্ছে বড় বল, এই যে এটা বড় বল। এখন এইখানে এটা 90 ডিগ্রি না, এটা 90 ডিগ্রি, এটা 40, এটা 30, তাহলে এটা কত হবে? এটা 50 নিউটন হবে। এটা 40, এটা 30, তাহলে এটা 50 নিউটন। অ্যান্সার 50 নিউটন। 6-এর 10, 7-এর 9। এই নদী নৌকার এইসব অঙ্ক কেন পারতেছেন না আমি বুঝতেছি না। আমি লিটারালি কনফিউজড, আপনারা কেউ কেউ নদী নৌকার অঙ্ক পারতেছেন না, খুবই দুঃখজনক। পেজ 5-এর 24, 6-এর 10 করে ফেলছি, 7-এর 16, 7-এর 16, 7, 5, 7, 9, এগুলো সব অ্যান্সার দিয়ে দিছি। ওকে, এই আপনাদের অবস্থা বেশি সুবিধার না দেখে আমি শঙ্কিত। যাই হোক, সো এই তো প্রবলেম গুলা দেখে ফেললাম। এরপর গতিবিদ্যার প্রবলেমও আমি তাহলে গ্রুপে পোস্ট করে দিব, ওইখানে আপনারা বললেন প্রবলেম গুলা। ওকে, অনেক হয়েছে আজকে, থাকেন, টাটা, ভালো থাকেন সব ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।